সম্মানিত দর্শক মন্ডলী, সালাম এবং শুভেচ্ছা জানবেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শোতে। আপনারা ইতিমধ্যেই হয়তো নোটিশে দেখেছেন যে আমাদের আজকের এই লাইভ টক শোর বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চ্যালেঞ্জ মোকাবেলা। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য সকলেরই চাওয়া, এবং এটা পাওয়াটাও আমাদের একটা নাগরিক অধিকার, এবং সরকারও সেই অধিকার পূরণে অঙ্গীকারাবদ্ধ। তাহলে বাধা কোথায়? সেই প্রশ্নের উত্তরটা আমরা পেতে চাই। আমরা জানতেই চাই যে কি সেই সমস্যা যেগুলো দূর করা গেলে আমাদের দেশের সব খাদ্যই নিরাপদ হবে, আলাদা করে কোনো খাদ্যে নিরাপদ ট্যাগটা লাগাতে হবে না। সেই কথাগুলো জানবার জন্য এবং সরকারের কাছে সেই সুপারিশগুলো তুলে ধরার জন্যই বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই নিয়মিত লাইভ টক শোর অংশ হিসেবে আজকে আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত হবেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আইনুল হক। আমাদের সঙ্গে ফিশারিজ সেক্টর থেকে যুক্ত হবেন দেশের বিশিষ্ট মৎস্য খাত বিশেষজ্ঞ ডক্টর বিনয় কুমার চক্রবর্তী। আমাদের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন কৃষি খাতে আমাদের অন্যতম কৃষিবিদ ডক্টর জনাব সাইফুল আজম খান, যিনি এই মুহূর্তে জেলা বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে জামালপুরে দায়িত্ব পালন করছেন, এবং তিনি প্রায় 20 বছর সময় ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো যুক্ত আছেন আমাদের প্রিয় সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন। আমরা আজকে আমাদের নির্ধারিত আলোচনা শুরু করতে চাই। শুরু করার আগে আমি একটি দুঃখজনক সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আমাদের বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি ডক্টর সৈয়দ মনোয়ার হোসেন, তার ব্রাদার ইন ল গতকাল রাতে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। আমরা এটাও জানেন যে গতকাল যখন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল প্রণব সাহা, সেই দিনই গতকালকেই অনুষ্ঠান শুরু প্রায় ঘন্টাখানেক আগে প্রণব সাহার ব্রাদার ইন ল ইন্তেকাল করেছেন। আজকে ডক্টর সৈয়দ মনোয়ার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা, কিন্তু তার ব্রাদার ইন ল ইন্তেকাল করায় তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন না। আমি আপনাদের সকলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারাও দোয়া করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের সভাপতি মহোদয়কে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই আয়োজন, এই আলোচনা পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। থ্যাংক ইউ মিটন। আসলে মানে ভূমিকাটা তুমি দিয়ে দিছো, আর আমাদের বিশেষ করে আমাদেরকে অনেকেই আছেন আমাদের সঙ্গে শুনছেনই। আমরা এই বাজেট আলোচনাটা আমরা মানে নিরাপদ খাদ্য এবং বাজেট ইত্যাদি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা করেছি। মনে হয় মোটামুটি ভাবে আমরা শেষের দিকে চলে আসছি, কিন্তু এই কারণেই আমরা মনে করেছি যে আরো কিছু কথা শোনাই দরকার, এবং এ কারণে আমাদের চিরদিনের সঙ্গী সাথী সাইফুল আজম খান তাকে পেয়েছি, এবং বিনয় কুমার চক্রবর্তী এবং আইনুল হক সাহেব, এই বিশেষজ্ঞদের প্রবীণ কৃষিবিদ দুজনেই, তাদেরকেও আমাদের সঙ্গে পাওয়াতে আমরা খুবই খুশি হয়েছি। আমি আসলে বক্তৃতা না দিয়ে আমি শুনতে চাই। আগে আপনারা বলেন। আমি আগে মনে হয় যে সাইফুল আজম খান থেকে শুরু করতে চাই। যে সাইফুল আজম খান, আপনি কয়েকদিন ধরে শুনছেন আমাদের কথা, অনেক কথাই আমরা বলেছি এটা হবে ওটা হবে, আপনার অনেক কথাই আমরা শুনতে পারি নাই, ঠিক আলাপ করতে পারি নাই। আপনি সেগুলো নিয়ে আমাদেরকে একটু বলেন যে আপনার কোন কোন কথাগুলো আমাদের এখনো মানে রিফ্লেক্টেড হয় নাই, এবং ধন্যবাদ স্যার। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনকে এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমরা বর্তমান কৃষি বান্ধব সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি যে কৃষি বান্ধব সরকারের সৌজন্যে আমরা ইতিমধ্যেই খাদ্য নিরাপত্তায় অর্থাৎ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন বর্তমান উদ্বৃত্ত দেশ হিসেবে আমরা পরিচিত। সেই খাতে আমি আজকের যে বিষয়টা, সে বিষয়ের প্রেক্ষিতে আমি যেটা বলবো যে আমার মনে হয় স্পেসিফিক বিষয়ে আমি আসার চেষ্টা করব, যদিও এটার সাথে প্রাসঙ্গিক অনেক কিছু চলে আসবে এখানে। চলে গেছে, তার মানে কোনো মাইক্রোফোনে সমস্যা হয়েছে। মিটন, ওটা কি আমার এখান থেকে হয় নাই স্যার, ওনার এখানেই হয়েছে। হয়তো উনি যুক্ত হবেন, যুক্ত হলে আমরা
ওনার কথা আবার আচ্ছা, শুনতে পাবো। তাহলে আমরা আপনি তার আগে তাহলে আমরা মানে শুনে আসি যে কে আগে বলবেন। বিনয় বাবু, আপনি আগে বলেন। পানির স্যার আমি বলবো? পানির নিরাপদ আমাদের মানে বাজেট নিরাপদ খাবার। মিটন বলছে যে আমরা সব খাবারই নিরাপদ চাই, ফলে নিরাপদ খাবার উৎপাদনে বিশেষ করে মৎস্য সেক্টর বা অন্যান্য ক্ষেত্রেও আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতেই পারেন। আপনি বাংলাদেশেরই মানুষ, ফলে মৎস্য বিশেষজ্ঞ হলে যে আর একটা বলতে পারবেন না এমন কোনো কথা নেই। আমাদেরকে বলেন যে আমরা কি করে আসলে এনশিওর করতে পারি যে উৎপাদন যেটা হচ্ছে নিরাপদ হচ্ছে, বিপণন যেটা হচ্ছে সেটা নিরাপদ হচ্ছে, আমরা অন্যান্য বিভিন্ন পর্যায়ে যাতে খাবারটা আমাদের বিশেষ করে মৎস্য সম্পদ এবং অন্যান্য খাবার নিরাপদ থাকে, সেটার ব্যাপারে আমরা কি করতে পারি এবং বাংলাদেশ সরকারের বর্তমান বাজেট সেটা কতখানি রিফ্লেক্ট করেছে। স্যার ধন্যবাদ স্যার। আমি বিসিএফ ফাউন্ডেশনের কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আমরা দেখতে হবে যে আমরা এই সময়ে বাংলাদেশের এই প্রেক্ষাপট বা পৃথিবীর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা কোথায় অবস্থান করছি, আমরা আমাদের সামনে কি অবস্থান করছে। কোভিড-19 নামে একটা মনে হয় যে দুরূহ একটা দৈত্য আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যা আমাদের অর্থনীতিকে বিভিন্নভাবে বিপর্যস্ত করে ফেলেছে। তো আমি ওইদিকে যাব না, আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে নিরাপদ ও পুষ্টি। কালকে আপনি আমার বন্ধুই বলবো, ফর্মার ডিজি সৈয়দ আরিফ আজাদ অনেক কথাই বলেছেন। ওনার জ্ঞানের ভান্ডার অসীম অফুরন্ত, এবং ওনার যে অনেক কিছু উনি বলে ফেলেছেন। তারপরে আমি একটু অ্যাড করছি এই কারণে যে আমি বলতে চাচ্ছি যে আসলে মাছটা কি। হ্যাঁ, আমরা আমাদের যে খাদ্যের যে প্রকারভেদ রয়েছে, খাদ্য 6 প্রকার, এর মধ্যে 5 প্রকারের উপকরণই মাছে আমাদের রয়েছে। এক হলো শুধু কার্বোহাইড্রেট ছাড়া সবগুলো উপকরণ রয়েছে। একটু যদি বলি যে মাছ আমাদের রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। প্রথমেই হৃদরোগের ঝুঁকিটা সেটা প্রতিরোধ করে। 2 নম্বর যদি যাই, এটা হজম শক্তি ও স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। তারপর আমরা আসি যে যদি আমরা বলি যে ফ্যাট প্রচুর পরিমাণে সব মাছে আছে। তারপরে আমরা আসি আয়রন, খনিজ লবণ, বিভিন্ন ধরনের আয়রন, তারপরে সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম সবই মাছে আছে, এবং মাছের বিশেষ করে হাড়ে, মাছের কাঁটায় এইগুলো অবহিত আছে। আর যদি ভিটামিনের কথা বলি, আমরা জানি, আমরা সবাই জানি মলা এবং ডালাম আছে, ভিটামিন এ আছে। আর তার সাথে আমি একটা যুক্ত করছি, আমাদের কুচিয়া বলে একটা মাছ আছে, সেই কুচিয়া মাছে আমি পরে যাচ্ছি। কুচিয়া মাছে ভিটামিন A1 A2 দুইটা ভিটামিন, যদিও দুইটা ভাগ ওই কুচিয়া মাছে আছে। তারপরে আমরা যদি বলি পুঁটি মাছে প্রচুর পরিমাণে ফসফরাস আছে। আর আপনার এরকম আরো যদি বলি যে আয়রন, শিং মাগুরে আয়রনের পরিমাণ অনেক বেশি, কই মাছে ওই পরিমাণ বেশি। এইভাবে যদি আমরা চিন্তা করি যে মাছে সমস্ত প্রোটিনের একমাত্র গুণগত মানের প্রোটিনের একমাত্র উৎস হলো মাছ, সেখানে 20% প্রোটিন ওরা কভার করে। এখন একটা জিনিস না বললেই নয় যে কুচিয়া একটা মাছ আছে, আমি ওইটা নিয়ে কাজ করেছি এবং দীর্ঘ অনেক বছর আমার আন্তর্জাতিক জার্নালে সম্ভবত 8টা থেকে 9টা পেপারও রয়েছে। সেইখানে আমি এটাকে বাংলাদেশে করার জন্য, বাংলাদেশে মাছটাকে প্রচলিত করার জন্য অনেক চেষ্টা করেছি। যেহেতু আমি রিটায়ারমেন্টে চলে গেছি, আমি আর এখন আর বলতে পারবো না কি অবস্থায় আছে, তবে কিছু কিছু কাজ হচ্ছে। যেমন এক হলো যে এই কুচিয়া মাছ অ্যানিমিয়ার কাজ করে, রক্ত বর্ধক, তারপরে আপনার অ্যাজমার কাজ করে, ডায়াবেটিস রোগের কাজ করে, পাইলসেরও কাজ করে। 100 গ্রাম কুচিয়া মাছের মাংসে আপনার 18.7 গ্রাম আছে প্রোটিন, 0.8 গ্রাম অনলি 0.8 গ্রাম আছে ফ্যাট, আর 2.4 গ্রাম আছে ক্যালসিয়াম, এবং 185 মিলিমাইক্রন ক্যালসিয়াম সেখানে রয়েছে। এই হলো আমার কুচিয়া মাছ। এছাড়া আপনার ওমেগা ফ্যাটি অ্যাসিড 3 রয়েছে আপনার সামুদ্রিক মাছে। তো যদি আমরা এইভাবে চিন্তা করি যে মাছের যে গুণগত মান,
সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে বাংলাদেশের জনমানুষের জন্য এটা অত্যন্ত একটা ভালো উপকরণ এই মাছ। এখন বলি আরেকটা হলো যে মাছ তো সবাই কিনে খায়, যেমন বাজারে যদি আমি আইর মাছ কিনতে যাই, বোয়াল মাছ কিনতে যাই, চিতল মাছ কিনতে যাই, এর দাম অনেক বেশি। গরিবের মাছ হলো আমার সিলভার কাপ, বিগ হেড বলে, আর হলো তেলাপিয়া, প্লাস হলো পাঙ্গাস মাছ। এখন এই মাছের গুণগত মানটা আমার দেখতে হবে এবং তার উৎপাদনটা যথাযথভাবে অব্যাহত রাখতে হবে। এই হলো আমার মাছের বিষয়ে আমার বলা। এখন যদি আমরা বলি যে আমরা যদি আস্তে আস্তে আগাই, যে আমরা যদি এগিয়ে যাই, যে কোভিড-19 এবং আমপান আমাদের কি ক্ষতিটা করছে এবং আমপানে কি আমাদের ক্ষতি করে গেল। আমপান আমাদের 6.7 হাজার কোটি টাকার ক্ষতি করে গেল আমাদের ফিশারি সেক্টরে। আর যদি আপনার কোভিড-19 এর যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের বিশাল ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে, সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখন আমি যদি বলি যে আমরা হ্যাচারির কথা বলি, কোয়ালিটি সিড, ফিশারি সেক্টরকে ধরে রাখতে হলে আমার প্রথম দরকার হলো কোয়ালিটি সিড, কোয়ালিটি ফিড। কোয়ালিটি সিটের জন্য দরকার রয়েছে আমাদের হ্যাচারি। বাংলাদেশে 926টা রেজিস্টার্ড হ্যাচারি রয়েছে। ইয়া ছাড়া আরো অনেক হ্যাচারি রয়েছে যেগুলো রেজিস্ট্রেশন নেই। আমার বক্তব্যটা হলো এখানে যে বিগত বছরে 6.796 লক্ষ কেজি আমার প্রোডাকশন ছিল রেনু বা স্পন যেটাকে বলি। এবার এটা টার্গেট ছিল 7 লক্ষ কেজির কাছাকাছি এ পর্যন্ত। এবং আমরা জানি যে রেনু থেকে অঙ্গুলি পোনা হয় এবং সেইগুলো চাষি পুকুরে ছেড়ে মাছ বড় করে। কিন্তু কোভিড-19 এর কারণে 20 থেকে 30% আমার রেনু এবং আঙ্গুলি পোনা বিক্রি হয়নি এবং চাষিরা বিপর্যস্ত অবস্থায় আছে। তা সেটা শুধু কোভিড-19 এর কারণে। এই যেহেতু লকডাউন ছিল, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, আরেকটা বিষয় হলো যে এই কারণে যে চাষিরা তাদের পুকুরের উৎপাদিত মাছ স্টিল নাও আজ পর্যন্ত বিক্রি করতে পারছে না। বিক্রি না করার ফলে পুকুরও খালি হচ্ছে না, সেখানে নতুন মাছ অ্যাড করতে পারছে না। এই হলো একটা বিষয়। এখন আরেকটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশে আমাদের ফরমার ডিসি সৈয়দ আরিফ আজাদ সাহেবের আমলে আমরা 2টা আইন আমরা পাশ করেছিলাম। সেটা হলো ফিশ অ্যাক্ট, ফিড অ্যাক্ট এবং হ্যাচারি অ্যাক্ট 2010। এটা দুইটাই খুব উল্লেখযোগ্য অ্যাক্ট। এখন হ্যাচারি আইনে সমস্ত কিছুই হ্যাচারি আইনে আমাদের বলা আছে। আমাদের প্রথম কথা হলো যে আমাদের যে হ্যাচারিগুলো আছে সেখান থেকে যে পোনা উৎপাদিত হয় সেইখানে আমার ওই 10,445 কোটি পোনা হয়ে যায়। কিন্তু আমার যে পুকুর আছে বা অন্যান্য ক্ষেত্র আছে সেখানে আমার মাত্র লাগে 900 কোটি পোনা, 900 কোটি পোনা। তো আমার এই ব্যাঙের ছাতার মতো আমার হ্যাচারির দরকার কি, যেখানে হ্যাচারি গুলোতে গুণগত মান তারা মেনটেন করতে পারে না, গুণগত গুড মাছ তারা করতে পারে না, ওই ব্যবহার করতে পারে না। আর সেই জন্য আমার এখানে হলো যে আমাদের বাংলাদেশে যে মৎস্য হ্যাচারি গুলো আছে আর হ্যাচারির দরকার নেই, নতুন কোনো হ্যাচারির দরকার নেই। যেগুলো আছে এইগুলো আমার যথেষ্ট। সেইগুলোকেই আমার জেনেটিক্যালি ইমপ্রুভ করে আমার সেই হ্যাচারি গুলো মেনটেন করতে হবে। এটা হলো আমার একটা পয়েন্ট। 2 নম্বর হলো যে কোভিড-19 এর কারণে আমরা আমাদের বিশেষ করে এক্সপোর্ট আইটেম গুলো ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন চিংড়ি, কাঁকড়া, মাছ, কুচিয়া মাছ এইগুলো বিদেশে রপ্তানি হয়। লাস্ট ইয়ারে গেল অর্থ বছরে 4 থেকে 4.5 হাজার কোটি টাকা আয় হয়েছে। জানি না এইবার কি আমাদের জন্য অপেক্ষা করছে। তারপরে যদি আসি, মাছের খাদ্য উৎপাদন ও সরবরাহ ঘাটতি এবং উচ্চ মূল্য বিক্রি হচ্ছে। কোভিড-19 এর কারণে, এই করোনা ভাইরাসের কারণে উৎপাদন ও সরবরাহ আমরা নিশ্চিত করতে পারিনি। কারণ আমরা যদিও লেভেলে ওই ফিল্ড লেভেলে উৎপাদন হয়েছে কিন্তু সরবরাহে ঘাটতি রয়েছে, সরবরাহ আমরা করতে পারিনি এবং সেজন্য একটা বিষয় একটা হয়েছে। আর খাদ্য উৎপাদন আমাদের মিলগুলি বন্ধ হয়ে গেছে
সেখানে উৎপাদনে ঘাটতি হয়েছে এবং সেই পরিমাণ যেটুকু আমার সাপ্লাই দেওয়ার কথা ছিল চাষিদের আমরা দিতে পারিনি, এবং এই যে উৎপাদিত পণ্য ফিড এটা উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, এটা হলো আরেকটা কারণ। সেইটাকে খুব সহজলভ্য করতে হবে, অর্থাৎ আমাদের যে ফিশ প্রোডাকশনের যে চেন যেটা আছে সেইটাকে আমার এলাইভ জীবিত রাখতে হবে। খাদ্য আরেকটা হলো 5 নম্বরে যদি আমরা আসি, মাছের খাদ্য উৎপাদন ও পোল্ট্রি মাছের খাদ্য কারখানায় যে একটা মজার একটা ব্যাপার, আমরা মূল যে একটা আইটেম আছে মিটবর্ন, সেটা ব্যবহার করা হয়, সেটাকে হাড়ের গুঁড়া আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। কিন্তু আমাদের দেশে কিছু অসাধু যা ফিড কারখানা রয়েছে, সেখানে আমাদের যে ট্যানারি ইন্ডাস্ট্রিজ গুলো আছে, ট্যানারি থেকে উৎপাদিত কিছু ওয়াশ প্রোডাক্ট, যেটা বর্জ্য, যেটা সেখান থেকে বিশেষ করে ওই চামড়া, শিং এবং বিভিন্ন বর্জ্য অংশ থেকে একটা মিটবর্ন তৈরি করা হয়, সেইটা পোল্ট্রি এবং ফিশ ফিডে ব্যবহার করা হয়, যা সেখানে কিন্তু হেভি মেটাল রয়েছে, যেটা আমার শ্রদ্ধেয় স্যার গতকাল জানতে চেয়েছিলেন যে হেভি মেটালের বিষয়টা, বিশেষ করে সীসা, পারদ আর ক্রোমিয়াম। এই যে আমার মিটবর্নটা আসে সেখানে এগুলো রয়েছে। এইগুলো কিন্তু আমাদের শুধু ফিশ ফিডে না, পোল্ট্রি ফিডেও সেগুলো ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমাদের যে খাদ্য আইন আছে সেই খাদ্য আইনে এগুলো পুরোপুরি নিষিদ্ধ, এবং আমাদেরকে সেইগুলো পরিহার করতে হবে, এনিহাও এটাকে রেস্ট্রিকশনে নিয়ে আসতে হবে আমাদের গুণগত খাদ্যের মানের জন্য, মাছের খাদ্যের জন্য, পোল্ট্রি খাদ্যের জন্য। তো এখন আসি আরেকটা বার্নিং ইস্যু, সেটা হলো পোল্ট্রি লিটার। আপনি বলেছিলেন গতকালকে যে পাঙ্গাস মাছের মার্কেটে কিছু সেন্ট পাওয়া যায়, কিছু কিছু মাছের সেন্ট পাওয়া যায়। স্যার, আমার সৌভাগ্য যে আমার চাকরির সুবাদে সারা বাংলাদেশটা প্রতিটি উপজেলায় বিভিন্ন অঞ্চলে আমি ঘুরতে পেরেছি, এবং আমি দেখেছি যে চাকরির ক্ষেত্রে আমি দেখেছি বিশেষ করে ফিল্ড লেভেলে, বিশেষ করে বালুকা, তারপরে শ্রীপুর, ত্রিশাল, তারপরে রাজশাহী, নওগাঁ, ওই অঞ্চলে কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল এর উৎপাদন অত্যন্ত বেশি হয়, আর এই অঞ্চলে হলো পাঙ্গাস, তেলাপিয়া। এখন এই পাঙ্গাস এবং তেলাপিয়ার জন্য যে আমার খাদ্য প্রয়োজন হয়, যে 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে 2 কেজি খাবার আমার দিতে হয়। এখন 2 কেজি খাবার ওই চাষিরা করে কি, আমার এই যে শ্রদ্ধা ফর্মালিটিজম হতে বলেছেন যে 10,000 রেস্ট্রিক্ট আমার ফিশ ফার্মার ব্যবহার করে না, কিন্তু 10,000 তো আমার রেস্ট্রিক্ট আমার ফিশ ফার্মার আছে, বাকি যারা আছে তারা কিন্তু পোল্ট্রি লিটার অনেকেই ব্যবহার করছে, এবং পোল্ট্রি লিটার ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এবং মাছের যে দুর্গন্ধ হয় মেইনলি পোল্ট্রি লিটারের মতো খাবারের কারণে, এবং এর জন্য কিন্তু দুর্গন্ধ ছাড়া আর কি সমস্যা পোল্ট্রি লিটার। আমি আরেকটু বলি, ওই যে পোল্ট্রি লিটারের যে বিষয়টা হলো, এইখানে যে আমরা পোল্ট্রি লিটারে নাইট্রোফুরান বলে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তার নাইট্রোফুরান এবং মেটুবাইটাস পানিতে মিশে এবং সরাসরি ফিজিওলজিক্যাল প্রসেস বা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে মাছের দেহে প্রবেশ করে। আরেকটা হলো যে যেহেতু ডাইরেক্ট এটা খায়, সরাসরিও বিভিন্ন উপাদান মাছের শরীরে ঢুকে, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য হ্যাজার্ড হইতে পারে, হওয়ার স্বাভাবিক। তো এই জন্য বলছি, এটা সব ক্ষেত্রে না, একটা স্মল পার্সেন্টেজ সেটা ব্যবহার করে। এখন সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কে করবে? আমার মাঠ লেভেলে উপজেলা অফিস বিশাল একটা এরিয়া, জনবল মাত্র 2 থেকে 3 জন, একমাত্র অফিসার মাঠে যাবে, আরেকজন আছে সে মাঠে যাবে, এটা কভার করা সম্ভব না। আর যারা এটা ব্যবহার করে এরা হলো অন্য ধরনের, এটা এভাবে ব্যবহার করা মানে ফেরানো সম্ভব না। আমি যখন বালুকা চাকরি করতাম, আপনি অবাক হবেন যে ফিশ ইন্ডাস্ট্রিজে মিটবর্ন হিসাবে, মাছের একটা খাদ্যের উপকরণ হিসাবে পোল্ট্রি লিটার শুকিয়ে গুঁড়া করে এটা মিটবর্ন হিসাবে ব্যবহার করতো।
তখন এইগুলো নিয়ে আমি অনেক করেছি, সেটা অনেক বছর আগে, হয়তো 15-20 বছর আগে। তো এখন কি অবস্থা আছে আমি জানি না। কালকে কিন্তু একজন এফও, একজন সহকারী মৎস্য কর্মকর্তা শ্রীপুর থেকে বলতেছিল যে স্যার মাছে এখনো পোল্ট্রি লিটার ব্যবহার করা হয়। তো এইটা আসলে হেলথ হ্যাজার্ড হিসাবে কাজ করে। এটা আমাদের খাদ্য আইনে একেবারে পুরাপুরি নিষিদ্ধ, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমাদের মাঠ লেভেলের যে অফিসিয়াল যে অ্যাক্টিভিটিস বা ফিশ অ্যাক্টটা আমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। আমি একটু সাপ্লিমেন্ট করি। একটা হলো যে আমাদের একটা ওই যে বিশেষ করে পোল্ট্রি লিটার কত টোটাল যে ফিড ব্যবহার হয় তার কত পার্সেন্ট আসলে পোল্ট্রি লিটার থেকে আসে, এরকম কোনো তথ্য আছে কিনা? না স্যার, এটা পোল্ট্রি লিটারে যে হেভি মেটালও আছে কিন্তু একটা, এটা কিন্তু একটা, এটা মানে আপনি উল্লেখ করতেছেন না, কিন্তু আমরা জানি যে পোল্ট্রি লিটার যদি হয় এখান থেকে হেভি মেটাল যেতেই পারে। কিন্তু আমাদের সৈয়দ আরিফ আজাদ সাহেব বলতেছেন heavy metal in feed, how much in media and how much in science? এটা একটু ক্লারিফাই করবেন কিনা? এখন স্যার আমি যেটা বলছি এটা আসলে অলিখিত একটা ব্যাপার, যে জিনিসটা বললাম অলিখিত ব্যাপার, এটা সামনে আসছে না। তো এটা যারা ব্যবহার করে সেটা পার্সেন্টেজ কম, একেবারেই কমে গেছে। এটা সচেতনতার জন্য মানে এক্সটেনশন ওয়ার্কের মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে সেটার ব্যবহারটা করতে হবে, সেটাকে রোধ করতে হবে। এটা হলো মূল স্যার ব্যাপার। আর স্যার আমি আসি আর একটা ব্যাপার, এখন নিম্নমানের খাদ্য ব্যবহার, সেটা আর একটা ব্যাপার। যে আমাদের যে ফিড ইনগ্রেডিয়েন্ট যেগুলো ব্যবহার করা হয়, যেমন অনেক ক্ষেত্রে পচা গম, পচা ভুট্টা, তারপরে ওই ভুসি, এইগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমাদের যে জনবল আছে, একটা কারখানায় গিয়ে এইগুলো চেক করা সবসময় হয় না। আর ওরা দেখেছি ওরা অনেক ক্ষেত্রে যে কাজটা করে, ভালো ইনগ্রেডিয়েন্ট গুলো সামনে রাখে আর ওইগুলো অনেক পিছনে রাখে। এই ক্ষেত্রে মোবাইল কোড করা লাগে, মাঝে মাঝে মোবাইল কোড করা হয়। এবং তখন ওই আমাদের ফরমাল ডিজি যখন ছিলেন, উনি খুব কড়া মানুষ ছিলেন। সকাল 10টায় এসে বিভিন্ন উপজেলায় উনি রিং করতেন, অফিসার আছে কিনা, ফিল্ড লেভেলে কাজটা সঠিকভাবে চলছে কিনা। এবং ওনার ছিল, ওনার যে কাজ করানোর মতো বা উনি লিড করার মতো তার সেই মন মানসিকতা ছিল, যে কারণে ফিশারিজ সেক্টরটা অনেক জায়গা হয়েছে। একটা কথা বললেই না হয় যে তখনকার সময় আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সচিব মহোদয় এবং আমাদের ফরমার ডিজি, তিনজনেই ফরমার, একজন স্বর্গ লাভ করেছেন, আরেকজন রিটায়ারমেন্টে গেছেন, আমরা সবাই রিটায়ারমেন্টে গেছি। একটা চেঞ্জ ছিল যেখানে কোনো স্বার্থের কোনো বন্ধ ছিল না। মন্ত্রী মহোদয় কোনো প্রবলেম জানানোর সাথে উনি সেটা সাথে সাথে সমস্যার সমাধান করতেন। সচিব মহোদয় সেম একটা কন্ডিশন ছিল। আর আমাদের ডিজি মহোদয় তো মোটামুটি ভাবে একেবারে এক পায়ে খাড়া ছিল, যে কোনো সমস্যা উনি কোনো কিছু হইলেই মন্ত্রী মহোদয়ের সাহায্য নিতেন। যাক, একটা স্বর্ণযুগ ছিল তখন, সেই সময়টা আজ থেকে 2 বছর আগে বলবো। এখন এই যে নিম্নমানের উপকরণগুলো ব্যবহার করা হয়, সেটা রোধ করতে হবে। আমি আরেকটা জিনিস সেটা বলেন, কি করে রোধ করতে হবে সেটা বলেন। এইটাও ফিশ সেক্টরে আমাদের খাদ্য আইনে সবকিছুই বলা আছে। খাদ্য আইন এমন একটা আইন, হ্যাচারি আইন এমন একটা আইন, এমন কোনো জিনিস বাদ নেই। জাস্ট ইমপ্লিমেন্টেশন, মাঠ লেভেলে কাজের গতিবিধিটা বাড়িয়ে দেওয়া। ফলে কাগজে থাকলে হবে না, কাজে থাকতে হবে। হ্যাঁ, কাজে থাকতে হবে, এটা হলো মূল ব্যাপার। এবং আমাদের কিন্তু প্রতি মাসে একটা উপজেলায় অনেকগুলো স্যাম্পল, একটা নির্দিষ্ট নিয়ম ছিল কতগুলো স্যাম্পল কালেকশন করে সেটা ওই আমাদের ল্যাবে পাঠানোর একটা নিয়ম ছিল। এখনো সম্ভবত আছে, আমি জানি না কি। আমাদের ল্যাব আছে টেস্ট করার জন্য। হ্যাঁ, ল্যাব আছে, ল্যাব আছে আমাদের খুলনাতে আছে, তারপরে সাভারে আছে, চিটাগংয়ে আছে, কক্সবাজারে আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, তারপরে বোধহয় আরো আমাদের চিটাগং ইউনিভার্সিটি সম্ভবত আছে। আচ্ছা, এখন একটু বলেন যে এইখানে এই যে ফিডের কথা বলতেছেন, যে কোয়ালিটি ফিড, আপনি বলছেন নিম্নমানের খাদ্য ব্যবহার হয়। আমরা এই যে মানে ফ্যাক্টরিতে তৈরি করা খাবার থেকে আসলে নিম্নমানের হচ্ছে। আপনি আমাদের শিশুকের যে একটা উদ্যোগ জানেন, তারা মানে এইগুলা ব্যবহার না করে কাউডাং বা অথবা করতেছে। আমরা নিজেরাও বিসেফ ফাউন্ডেশন একটা ছোট্ট গবেষণা ছিল যেখানে আমরা এই ভার্মি কম্পোস্ট এবং কাউডাং ইত্যাদি এগুলা ব্যবহার করছি।
তো আমরা কি মানে ওই জায়গায় কালচার ফিশারি যেখানেই আছে সেখানেই তো নিয়ন্ত্রণই থাকতে পারে, তাহলে আমরা ওই ধরনের অর্গানিক যে ফিড আছে আপনার কাউ ডাং অথবা অর্গানিক ভার্মি কম্পোস্ট ইত্যাদি এইগুলোতে সরে যায়। স্যার আমি একটু শেয়ার করি। আমি মুর্শেদ সাহেবের প্রজেক্টের দুইটা প্রজেক্টের ছিলাম, প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম, এবং ওই যে মাঠ লেভেলের যে কাজগুলো হয়েছে বিলে সেগুলো আমি তদারকি করেছি, এবং সেইখানে কিন্তু পাবলিক পার্টনারশিপে যে কাজটা হয়েছে সেটা সুন্দর কাজ হয়েছে, এবং এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া দরকার। এটা হলো একটা স্যার, এটা জোরে সোরে বলার দরকার না, তাহলে আপনাদের বিশেষজ্ঞদের কাছ থেকে যদি জোরে সোরে শুনতে পাই যে আমাদের এই ধরনের যে আর্টিফিশিয়ালি প্রডিউস এগুলা ফিডের পরিবর্তে আমাদের ন্যাচারালি যেগুলো আছে কম্পোস্ট, কাউ ডাং কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট, এইগুলো আসলে কালচার ফিশারিতে ব্যবহার হতেই পারে। সেগুলোর উৎপাদন হলে দেশের মধ্যে গ্রাম এলাকায় আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিও বাড়বে এবং সেই সাথে পরিবেশ ভালো থাকবে, এবং আমাদের মাছে যে হেভি মেটাল ইত্যাদির কথা আমরা চিন্তা করি সেগুলো আসলে আসা সম্ভব। আচ্ছা স্যার, আমি একটু শেয়ার করছি স্যার। এইটা হইলে আমাদের স্যার হবে না, ইন্টেনসিভ ফিশ কালচার হবে না। ইন্টেনসিভ ফিশ কালচারের জন্য আমার কোয়ালিটি সিড, কোয়ালিটি ফিড দরকার, এবং কোয়ালিটি ফিড আমার ইন্ডাস্ট্রি থেকেই হবে। আমাকে এনশিওর করতে হবে খাদ্যের গুণগত মানকে। আচ্ছা, এটা হলো স্যার মূল ব্যাপার। আর আসলে স্যার এখন আরেকটা বিষয় আসছে আমাদের সামনে, যে দেখেন আমি যে জিনিসটা বলতে চাই, আমাদের জাত, যেমন রুই মাছ একটা মাছ, সেই মাছটাকে কোনো অবস্থাতেই তার জাতকে বিজাতকরণ করা যাবে না। এটা কিন্তু আমাদের ইয়েতেও বলা আছে। কিন্তু আমাদের কিছু হ্যাচারি ওনার আছে, যারা হ্যাচারি মালিক, তারা ইদানিং যে কাজটি করতেছে, যেমন এস ফর এক্সাম্পল আমি আপনাকে বলছি যে এই যেমন একটা জিনিস হয়েছে, মাগুর মাছ কিন্তু আমরা মার্কেটে যে মাগুর মাছ কিনতে পাই, সেই মাগুর কিন্তু অরিজিনাল মাগুর নাই, মাগুরটা কোনো না কোনো ভাবে হাইব্রিড হয়ে গেছে আফ্রিকান মাগুরের সাথে। এখন আমাদের জাতের মাগুর আসলে পাওয়া বড় মুশকিল। কই মাছে আসেন, কই মাছের জাতকেও আমার দেশি কই তো নাই, থাইল্যান্ডের কই, ভিয়েতনামের কই, দুইটাকে ক্রসবিট করিয়ে এমন একটা অবস্থা করিয়েছে, এখন কই কিন্তু আমাদের দেশ থেকে মোটামুটি ভাবে বিদায় নিয়েছে। কইয়ের প্রোডাকশন কিন্তু হচ্ছে না, কইয়ের দিকে কেউ যাচ্ছে না। তারপরে আসি স্যার এই কিছু কিছু মাছ, যেমন এস ফর এক্সাম্পল পুঁটি মাছ। পুঁটি মাছকে আপনার আর্টিফিশিয়াল ব্রিডিং করলো, ব্রিডিং করার পরে দেখা গেছে কি জাত উৎপাদন করতেছে F2 জেনারেশন, F1 জেনারেশন, F2 জেনারেশন। আমার বক্তব্য হলো যে আমি জাতকে কোনো অবস্থাতেই পুঁটি মাছকে তার আকৃতি পুঁটি জাতের মধ্যে থেকে যতটুকু বড় করা যায়, তার জাত বিকৃত করে মাছ বড় করার কোনো দরকার নেই। আমি এটা একটু বলছি আপনাকে যে আমাদের এইটা কিছু কিছু হ্যাচারি ওনাররা করতেছে, এবং এটা আসলে দেখার কেউ নেই। আমার খুব কষ্ট হয় যে এটা দেখার কেউ নেই, এবং এটা দেখতে হবে। হ্যাঁ, এটা দেখতে হবে, এটা ওভারলুক করার কোনো উপায় নেই। আর একটা বিষয় হলো স্যার, আমি আপনাকে বলি, আমি লাস্ট অন্যদের কথা শুনতে চাই আর কি, ফলে আপনি মানে আমরা আবার আসবো আপনার কাছে মনে হয়। আর এই শেষ কথাটা বলে নেন, শেষ কথাটা কি বলছিলেন? শেষ কথাটা কি বলছিলেন? আর একটা কথা। আচ্ছা স্যার, লাস্ট নভেম্বরে ওই আমাদের ইন্ডিয়াতে আমার একটা সেমিনার হয়েছিল, ইন্টারন্যাশনাল সেমিনার। সেখানে কৃষি বিষয়ক যে উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, উনি সেই মিটিং এ যে বক্তব্য রেখেছিলেন, ইন্ডিয়াতে তারা আজ পর্যন্ত হাইব্রিড ক্রসব্রিড পছন্দ করছে না। উনি স্ট্রিক্টলি সায়েন্টিস্টদের নিষিদ্ধ করেছেন। উনি বলেছেন আমার যে জাত আছে সেই জাতকে তুমি এনিহাও এর ফলন বৃদ্ধি করো। আমি ওনার কথাটা শুনেছিলাম, আমি আলাপ করার মতো সুযোগ আমি পাইনি। তো সেইটা একটা বিষয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে মনে করেন জাতকে করা, যেমন মনে করেন আরেকটা জিনিস আমি শেষ করে দিচ্ছি, মনোসেক্স তেলাপিয়াটা কিন্তু আপনার মেল থেকে ফিমেল করা হয়, ফিমেল থেকে মেল করা হয়। আলফা মিথাইল টেস্টোস্টেরন 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন আর 18 আলফা মিথাইল টেস্টোস্টেরন একটা ব্যবহার করা হয় স্ত্রী মাছকে পুরুষ করার জন্য, আটা পুরুষ মাছকে স্ত্রী মাছে রূপান্তর করার জন্য এই হরমোন গুলো ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে, এবং তেলাপিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে। এখন ঘটনা হলো এই যে হরমোনটা
সেটা দেশের বাইরে থেকে আসে এবং সেটা ব্যবহারের মাত্রা হলো 30-32%, কিন্তু সেটা আমাদের দেশে 80-90% পর্যন্ত করা হয় এই হরমোনটা ব্যবহার। এইটার মূল কারণ ওদের সাথে আমি মিশেছি এবং জেনেছি, কথা বলেছি। তাদের বক্তব্য হলো যে অরিজিনাল যে হরমোনটা বাংলাদেশে আসার পরে সেটা আমাদের অসাধু ব্যবসায়ীরা এটাকে পার্সেন্টেজটা এটাকে হালকা করে ফেলে। 100% যেটা আছে এটাকে 1000% নিয়ে যায়, মানে 100 গ্রামকে 1000 গ্রামে এটা রূপান্তরিত করে পার্ট বাই পার্ট এরা বিক্রি করে, এবং এর যে অ্যাকশন যেটা ওই হরমোনাল যে অ্যাক্টিভিটিস সেটা আসলে কমে যায়, যে কারণে অ্যাকচুয়াল যে কনভার্সনটা সেটা হয় না, এই কারণে তারা ব্যবহার করে। এবং এইটার সাথে আমি একমত নই, এই জন্য যে হরমোন আমাকে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এবং সেটা যত করতে হবে এটার জন্য কি করা উচিত এইটাকে আমাকে এনশিওর করতে হবে। আমাদের হ্যাচারি আইনে এটা বলা আছে যে কত পার্সেন্ট ব্যবহার করতে। একই কথা আসছে যে আপনার আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগের বাধাটা কোথায়? আমার মনে হয় আইন প্রয়োগে কোনো বাধা নেই। সেটা আমার মূল কারণ হলো যে আমার জনবল একেবারেই কম, সেটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। তাহলে বাজেটে সেই রিফ্লেকশন থাকা দরকার যে আপনি যদি বলতে চান আইনটা প্রয়োগ করতে হবে, ফিশারিজ অ্যাক্ট এবং হ্যাচারি অ্যাক্ট যদি প্রয়োগ করতে হয় তাহলে আসলে জনবল দরকার এবং আমাদের দক্ষতা দরকার। জি স্যার। আবার আসবো, আমি একটু মানে আমাদের সাইফুল আজম ডিসকানেক্টেড হয়ে গেছিল। সাইফুল আজম ন্যাচারালি সময়টা আমরা কমে যাচ্ছে, তো সংক্ষেপে একটু ভাই তুমি বলবা কিনা? থ্যাংক ইউ বিনয় কুমার, আমি আপনার কাছে আসবো আবার। ওকে সাইফুল আজম। থ্যাংক ইউ স্যার। শোনা যাচ্ছে স্যার? শোনা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যেটা বলছিলাম স্যার, আমাদের এই খাদ্য যাতে করে আমরা আলোচনা করতে পারি। জি স্যার, আমি সংক্ষেপে বলবো। খাদ্যের বিষয়টা আমি 3টা পার্টে বলতে চাচ্ছি। প্রথম হলো যে খাদ্য নিরাপত্তা, আর একটা হচ্ছে যে পুষ্টি নিরাপত্তা, এবং লাস্টই হচ্ছে নিরাপদ খাদ্য। তো খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় যে আমাদের খাদ্যটা কাকে বলে। আমরা কিন্তু আসলে আজকে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে চাই। জি স্যার, আমি সেই অ্যাসপেক্টই স্যার বলছি স্যার। খাদ্য নিরাপত্তা মূলত হলো যে আমাদের যা ক্ষুধা নিবারণ করে বা আমাদের শর্করা খাদ্যকে মূলত বুঝি। তো সেখানে আমরা যথেষ্ট এগিয়ে এসেছি স্যার, জানেন আমরা এখন বর্তমানে 3য় অবস্থানে আছি, কিন্তু আমাদের কিছু কাজ করার সুযোগ আছে। সেটা হচ্ছে স্যার আমাদের ফলনের দিক দিয়ে সারা বিশ্বে আমাদের অবস্থান হচ্ছে যে 27তম, আমি যেটা যতটুকু জানি। সেক্ষেত্রে আমাদের ফলন বৃদ্ধি করার সুযোগ আছে। তবে আমাদের যে অর্জন, এই অর্জনটা ধরে রাখার জন্য ইতিমধ্যে আমাদের কৃষি বান্ধব সরকার যে কৃষি যান্ত্রিকীকরণ থেকে শুরু করে সার এবং অন্যান্য ভর্তুকি দিয়ে যাচ্ছে। এগুলো যদি অব্যাহত থাকে আমরা খাদ্য নিরাপত্তায় ইনশাল্লাহ আমরা অক্ষুণ্ণ থাকবো আমাদের অবস্থানটা। তবে এখন পুষ্টি নিরাপত্তার যে বিষয়টা, সেটা হলো যে আমাদের শর্করা ছাড়া যে অন্য খাদ্যের যে অন্যান্য পুষ্টি উপাদান আছে সেগুলো আমাদের সুষম পরিমাণে ইনটেক করার জন্যই আমাদের মূলত সেদিকেই বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের বর্তমান কৃষিমন্ত্রী মহোদয় জয়েন যেদিন করেন সেদিনই কিন্তু পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার জন্য বিষয়টাকে খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন, এবং সেই সুযোগই এবং সেই আহ্বানে সারা দিয়ে আমাদের যে সারা দেশের কৃষিবিদ থেকে শুরু করে কৃষি সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানই পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। বিশেষ করে আমাদের ডাল জাতীয় খাদ্য উৎপাদন, মশলা জাতীয় খাদ্য উৎপাদন, তেল জাতীয় খাদ্য উৎপাদন থেকে শুরু করে নিরাপদ সবজি উৎপাদনের যে গ্রাম গঠন করা থেকে শুরু করে বিভিন্ন নানামুখী প্রকল্পের মাধ্যমে কার্যক্রম হচ্ছে। তবে এখানে একটা বিষয় স্যার আমি যেটা বলবো যে খাদ্য নিরাপত্তার যে পুষ্টি নিরাপত্তার যে বিষয়ের সাথে খাদ্য নিরাপত্তার একটা সংশ্লিষ্ট আছে। আমাদের মাঠে প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন জাতের উদ্ভাবন দেখেছি, কিন্তু ইতিমধ্যেই আমাদের বেশগুলো জাত উদ্ভাবন হয়েছে, যেমন জিঙ্ক সমৃদ্ধ ধান, তারপরে আয়রন সমৃদ্ধ ধান, অনেক জাত উদ্ভাবন হয়েছে এবং সেগুলো চাষও হচ্ছে, কিন্তু যে বাজারে সেগুলোর প্রতিফলন পাওয়া যায় না। বাজারে হয়তো 28-29 বা মোটা অন্যগুলো পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু বাজারে যাচ্ছে, এমনকি হাইব্রিডও বাজারে যাচ্ছে। আমি যদি এখন বাজারে যেতে চাই যে জিঙ্ক সমৃদ্ধ হয়তো ধান কিনবো অথবা হাইব্রিড কিনবো, আমি সেটা পাই না, কিন্তু পাই কি মিনিকেট, যে মিনিকেটটা বিশ্বের কোথাও
উৎপাদন হয় কিনা, আছে কিনা, এটার অস্তিত্ব আছে কিনা আমি জানি না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি স্যার, এখানে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিরাপত্তার সাথে একটা সংযোগ আছে যে আমাদের যেটা উৎপাদন হচ্ছে মিলার পর্যায়ে দেখা যাচ্ছে সেটা চালের যে সবচেয়ে পুষ্টিকর অংশটা আলাদা করে ফেলানো হয় এবং পরবর্তীতে শুধু কার্বোহাইড্রেটের অংশটাই সেটাই চকচকা খাবার হিসাবে, সাদা খাবার হিসাবে আমাদের যে টেবিলে আসে এবং আমরা ভোক্তাও সেটা পছন্দ করি, যার ফলে আমরা এখানে ভোক্তা পর্যায়ে যারা আছি তারা অনেকটাই ঠকে যাচ্ছি। কিন্তু চালের যে উপরের অংশটা সেটা আলাদা করে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে বা বিভিন্ন তেল থেকে শুরু করে অনেক কিছু করা হচ্ছে। সেখানে আমি যেটা স্যার আমি বলবো যে আমাদের এই যে পুষ্টিকর খাদ্য যেগুলো আছে বা যে সমস্ত জাত উদ্ভাবন করা হচ্ছে সেগুলো দিয়ে যদি আমরা এই মানে বিশেষ করে জিঙ্ক সমৃদ্ধ যে সমস্ত ধান আছে সেগুলো যদি খাদ্য বান্ধব কর্মসূচিতে আমরা ইনক্লুড করতে পারি অথবা ব্র্যান্ডিং করতে পারি, বা যে আমাদের স্কুল লেভেলের যে প্রাইমারি লেভেলের যে ছাত্ররা আছে সেখানে মিড ডে মিল চালুর সাথে যদি এগুলো আমরা ইনক্লুড করতে পারি বা মার্কেট চ্যানেল যদি আমরা একটু ডেভেলপ করতে পারি, সেখানে প্রশাসনিক অ্যাক্টিভিটিস আসতে পারে এবং সচেতনতামূলক যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে পুষ্টিকর যে বিষয়গুলো অন্তত ধানের সাথে যেগুলো আছে সেটা তো করতে পারি, পাশাপাশি আমাদের প্রশাসনিক ব্যবস্থা এখানে মনে হয় বেশ কিছু আছে। আর জাত উদ্ভাবনের ক্ষেত্রে একটা হলো যে কম লো জিআই সমৃদ্ধ ধানের জাতটা মনে হয় যে এখন খুবই প্রয়োজন হয়েছে, কারণ আমাদের বিশাল একটা অংশ কিন্তু ডায়াবেটিসে ভুগছে এবং ডায়াবেটিসে ভুগার আরেকটা কারণ আমার মনে হয় যে আমরা যে মানে আমাদের সেই আগের ছোটবেলার যে লাল চাউল খেতাম বা পুষ্টি সম্পদ যে জাতগুলো ধানগুলো, সেই ধানের উপরের অংশ সরিয়ে ফেলে যে আমাদের সাদা অংশটা আমরা খাচ্ছি, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যেটা বলবো এখানে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা, আর পাশাপাশি শুধুমাত্র যেটা মনে করি যে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেই যথেষ্ট নয়। বাজেটের দুটো অংশ থাকে, একটা হলো রাজস্ব অংশ আর একটা হচ্ছে উন্নয়নমূলক। কাজেই এখন অর্থাৎ পরিচালনা ব্যয় এবং উন্নয়নমূলক। আমি চাকরি করি, সরকারি চাকরি করি, কাজে আমার যে দায়িত্ব, আমার পিছনে যে বাজেট বা যে বেতন দেওয়া হচ্ছে সেটাও বাজেট থেকে আসছে। কাজে আমি যদি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে পারি তাহলে সেখানে কিন্তু এই বাজেটের একটা মানে ইমপ্লিমেন্টেশন হয়, কাজে সেটাও একটা অংশ। তো সেটা আমি বলবো যে পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এইসব ক্ষেত্রে কাজ করার প্রয়োজন আছে। আর যেটা বলবো যে নিরাপদ খাদ্য, এখন লাস্টে যেটা বলবো নিরাপদ খাদ্য আসলে স্যার আপনি ভালো করে জানেন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করে আসছেন। আমাদের উৎপাদন পর্যায়ে জাত উদ্ভাবনের ক্ষেত্রে এবং শেষ সার, বালাইনাশক, প্রক্রিয়াজাতকরণ, প্রসেসিং এবং পরিবেশ দূষণ থেকে শুরু করে ভোক্তার পছন্দ এবং সক্ষমতা বৃদ্ধি, এগুলো সবগুলো বিষয়ের সাথে প্রত্যেকটা ধাপে ধাপেই এই খাদ্য নিরাপত্তার বিষয়টা সম্পর্কযুক্ত। তো উৎপাদক পর্যায়ে জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা যেমন হাইব্রিড কৃষক পছন্দ করছে, এটা ঠিক আছে, কিন্তু হাইব্রিডে কোনো ক্ষেত্রে অ্যামাইলেজ পরিমাণ কম থাকার ফলে দেখা যাচ্ছে ভোক্তা পর্যায়ে তাদের কিছু সমস্যা হচ্ছে, যদিও কৃষক পর্যায়ে তারা হয়তো সেটা খায় না, কিন্তু আমরা যারা তো কিনে খাই আমাদের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ থাকে। আর সেচের ক্ষেত্রে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের যে পরিবেশ দূষণ হয় বা শিল্প বর্জ্য কোনো জায়গায় উৎপাদন ব্যাহত হচ্ছে। আর জৈব সারের পরিমাণ যদি আমরা বেরোতে পারি বা জৈব সারের ক্ষেত্রে যদি আমরা ভর্তুকি বা প্রণোদনা দিতে পারি বা উৎসাহিত দিতে পারি, তাহলে সেটা আমাদের মনে হয় একটা পজিটিভ ইফেক্ট আসবে। আর বিশেষ করে নিরাপদ বালাইনাশক ব্যবহার করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে। নিরাপদ বালাইনাশকের ক্ষেত্রে এখন ইতিমধ্যেই আমাদের যে সমস্ত বালাইনাশক আমরা ব্যবহার করি আগের সেই ব্র্যান্ডের যে ডার্টি ডজন এখন আর নাই, কিন্তু এখন ফোর্থ জেনারেশন চলে এসেছে, যেখানে রেড লেভেল কীটনাশক এখন খুবই কমই আছে, সবুজ কীটনাশকই বেশি ব্যবহার হচ্ছে। সে সমস্ত জায়গায় আমাদের মনে হয় যে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং এই সমস্ত যে সমস্ত এখন বালাইনাশক ব্যবহার হচ্ছে এগুলোর আপনার যে অর্থাৎ রেসিডুয়াল ইফেক্টটা খুব কম, অনেকটা সীমিত, অর্থাৎ মেয়াদটা অনেকটাই কমে এসেছে। সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু এই সঠিক কীটনাশক বা সঠিক বালাইটা শনাক্ত করা এবং সেই অনুযায়ী কীটনাশক ব্যবহার করা খুবই একটা প্রয়োজন। আমাদের বেসরকারি কোম্পানিগুলো তারা প্লান্ট প্রোটেকশনে যথেষ্ট কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের উৎপাদিত যে লেটেস্ট প্রোডাক্টগুলো সেগুলোর সাথে আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের সাথে সমন্বয় একটু কম আছে, যার ফলে দেখা যাচ্ছে ভালো ভালো প্রোডাক্টও দেখা যায় আমরা জানি না, অথবা কৃষক পর্যায়ে ব্যবহার হয়, সেক্ষেত্রে হয়তো অনেক সময় আবার কোনো ক্ষেত্রে মিসইউজ হওয়ার ফলে ফসলের ক্ষতি হয়ে থাকে। কাজে এখানে সরকারি এবং বেসরকারি মনে হয় একটা সমন্বয়ের প্রয়োজন আছে, এ একটা বিষয়। আর একটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্লান্ট প্রোটেকশনের ক্ষেত্রে বা নিরাপদ বালাইনাশক ব্যবহার যেহেতু নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে প্লান্ট প্রোটেকশনে সংশ্লিষ্ট যারা আছে তাদের সক্ষমতা বৃদ্ধিও একটা বিষয় আছে। আমাদের ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে আসেন তারা হয়তো দেখা যাচ্ছে অনেক আগের বেসিক নলেজগুলো জানেন, কিন্তু একদম মানে সর্বশেষ উদ্ভাবিত জাত অথবা উদ্ভাবিত প্রযুক্তি বা প্লান্ট প্রোটেকশনের অনেকগুলো বিষয়গুলো তারা হয়তো তাৎক্ষণিকভাবে অবগত হতে থাকেন না।
কাজেই তাদের সক্ষমতা বৃদ্ধি, মাঠ পর্যায়ে যারা আছে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণের প্রয়োজন আছে, প্রকল্প প্রণয়নের ব্যাপার আছে, এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমার মনে হয় যে আরো একটু যদি আমরা এই যে নিরাপদ খাদ্য বা পুষ্টি নিরাপত্তার বিষয়গুলো যদি বিশেষ করে অ্যাড্রেস করে আমরা একটু ঢুকাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আরো একটু এগিয়ে আসবে। কারণ আমি একটা প্রশ্ন করি যে মানে তুমি বলছো যে আমাদের যে প্রাইভেট সেক্টরে বা যে সমস্ত মানে ভালো বালাইনাশক এখন উৎপাদিত হচ্ছে সেটা কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে অনেক মানে আমরাই জানি না, বলছে কৃষি সম্প্রসারণ বিভাগের লোকেরাই ঠিক মতো জানছে না। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানে না, তারা সেন্ট্রাল পর্যায়ে হয়তো তারা অনুমোদন নিয়ে আসে, কিন্তু তাদের পাবলিসিটি তাদের লেভেলে করে থাকেন, কিন্তু আমাদের অফিসিয়াল চ্যানেলে যেটা হয়তো নিচের লেভেলে আসা পর্যন্ত আসতে হয়তো একটু সময় লাগে। তাহলে কৃষি সম্প্রসারণ বিভাগেরই এটা দায়িত্ব তাহলে সবাইকে জানানো, তাই না? ওখানে হয়তো তাদের প্রোডাক্ট গুলো তারা ডিলার ওরিয়েন্টেড হয়, কৃষক ওরিয়েন্টেড হয়, অনেক সময় আমাদের কাছে আসে, মাঠ পর্যায়ে অফিসারদের পর্যায়ে আসে, কিন্তু আসতে অনেক সময় দেরি হয়। যেমন স্যার আমি রিসেন্ট একটা কথা বলি, এখন বর্তমানে যে আমাদের খাদ্য উৎপাদনের বিশেষ করে এই যে প্লান্ট প্রোটেকশনের ক্ষেত্রে ফসল সুরক্ষার জন্য সবচেয়ে ধানের ক্ষেত্রে হলো যে ব্লাস্ট, তারপরে বাদামি গাছ ফড়িং, ইভেন বর্তমানে হচ্ছে বিএলবি, এগুলো খুব মারাত্মক আকার ডে বাই ডে বেড়ে যাচ্ছে, কিন্তু সেগুলো আমরা একটু তোমার কাছে আসবো আবার, আমরা একটু মানে আইনুল ভাইয়ের কাছ থেকে শুনে আসি। স্যার একটু একটা লাইন আমি একটু বলি স্যার, আমি যেটা লাস্টে বলবো স্যার, আমাদের এই যেটা বললাম যে এটা জন্য পোল্ট্রি লিটারকে যদি আমরা জৈব সারে রূপান্তরিত করতে পারি, বা আমাদের যে শহরের যে বর্জ্যগুলোকে আমরা যদি জৈব সারে পরিণত করতে পারি, শিল্প বর্জ্যগুলোকে যদি আমরা আরো একটু ভাবে ইটিভি ব্যবহার করে সেগুলো যদি আমরা ক্লিন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা পজিটিভ ভাবেই আমরা এটা নিতে পারি। কাজে এই বিষয়টা যে পোল্ট্রি লিটারকে মানে হ্যাঁ আমরা বায়োগ্যাসের প্রযুক্তি আছে কি আমাদের, আমি জানি না। আমরা বায়োগ্যাসে পরিণত করে ওখান থেকে জৈব সারও করা যাবে, পাশাপাশি আমাদের বায়োগ্যাসও করা যাবে, সব দিক দিয়ে আমাদের এটা পরিবেশ বান্ধব। এক্ষেত্রে মনে হয় এক্ষেত্রে বরাদ্দ বা প্রণোদনার প্রয়োজন আছে স্যার। আমি কিছুদিন আগে শুনেছি যে আমাদের পেস্টিসাইড, ইনসেক্টিসাইড যেগুলা, এগুলো স্যার কি মানে এদের মানে মান খুব কম, এরা দিলে পরে অত ইয়ে হয় না, এই জন্য কৃষকরা আসলে বেশি স্যার আসলে ডায়াগনোসিস যদি সঠিক ডায়াগনোসিস হয়ে সেই কীটনাশকটা যদি ব্যবহার হয় তাহলে সেটা কাজ করে। আর কোন ক্ষেত্রে যেমন ভাইরাস লাগছে সেখানে যদি কীটনাশক প্রয়োগ করা হয় এটা কাজ করবে না। কাজে অনেক সঠিক ডায়াগনোসিসটা কে করবে, কার দায়িত্ব? এটা শিক্ষক কৃষককে প্রশিক্ষণ দেওয়ার দরকার, তাই না? ডায়াগনোসিস ক্ষেত্রে আমাদের কৃষকরাও যথেষ্ট আগের থেকে অনেকটা অ্যালার্ট হয়েছে, কিন্তু তারপরে কোন ক্ষেত্রে মিসগাইড হয় তারা, এবং প্রাইভেট কোম্পানি হোক অথবা অসাধু ব্যবসায়ী হোক, তারা হয়তো তাদেরকে কোন ক্ষেত্রে মিসগাইড করে। সেক্ষেত্রে আমাদের কৃষকদের পর্যায়ে আরো সচেতনতা প্রয়োজন আছে। আমরা আরেকটা বলতেছি যে মানে এই যে ম্যাক্সিমাম কতখানি আমি ডেইলি নিতে পারবো, ইনটেক ভ্যালু না কি একটা যেন শব্দ ব্যবহার হচ্ছে, কতটুকু রেসিডুয়াল ভ্যালু আছে সেটা তো হলো গিয়ে মানে কয়দিন পরে হারভেস্ট করব। আর একটা হলো যে আমি কতটুকু ডেইলি খেলেও মানুষের জন্য ক্ষতি হবে না, কিন্তু একটা লোড বলে একটা কথা আছে, আমি যদি দৈনিকই মিনিমাম টুকু খাইতে থাকি তাহলে তাতে আমার বিরূপ প্রতিক্রিয়া হবে কেন? যেরকম এটা তো স্যার বিভিন্ন পেস্টিসাইড বা বিভিন্ন এলিমেন্টের উপরে স্যার ভেরি করে, তবে সার্বিকভাবে স্যার আমাদের খাবারের আগে যদি আমরা ধুয়ে খেতে পারি বা স্বাস্থ্য সচেতনতা বা অন্যান্য নীতিমালা যদি আমরা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে স্যার এখানে পুষ্টি বা নিরাপদ নিরাপত্তার ক্ষেত্রে নিরাপদ খাদ্যের ব্যাপারে স্যার এখানে সচেতনতার প্রয়োজন আছে। এই কথাটাই মোহাম্মদ আলম ভাই বলতেছেন, ডক্টর শামসুল আলম হোক অথবা প্রসেসিং করতে হয়, প্যাকেটিং করতে হয়, যে ইনসেক্টিসাইড অ্যাপ্লিকেশনের 4 R's, রাইট ইনসেক্টিসাইড, রাইট টাইম, রাইট ডোজ, রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, খুবই গুরুত্বপূর্ণ। এবং তার জন্য আসলে দরকার হলো কৃষক পর্যায়ে মেলা প্রশিক্ষণ, এইটার জন্য বাজেটে বরাদ্দ থাকা উচিত। আমি স্যার একজন কৃষকরে স্যার প্রায় 4 মাস ধরে ট্রেনিং দিয়েছি আইপিএম এর উপরে। তারপরে তার বেগুনে হয়তো সমস্যা হয়েছে, তাকে একটা ওষুধের কথা বলে দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট সে জানেও, কেনার পরে তো সে আবার রাস্তায় অন্য এক দোকান থেকে সেই একই গ্রুপের আর একটা কোম্পানি আর একটা ওষুধ নিয়ে গেছে, পরবর্তী মিক্স করে সে ব্যবহার করছে। তাহলে এখানে আমরা একটু আইনুল ভাইয়ের কাছ থেকে শুনে আসি, অনেক আমাদের আবার আসবো, যে সমস্ত যদি থেকে থাকে আরো প্রশ্ন আছে সেগুলো কমেন্ট নিয়ে আমরা আরেকবার আসবো। আইনুল ভাই, আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি। না, থ্যাংক ইউ স্যার, অসুবিধা নেই। জি বলেন। আইনুল হক, যারা দেরিতে আসছেন, আইনুল হক সাহেব ফরমার ডিজি ডিএলএস লাইভ স্টক। আসসালামু আলাইকুম স্যার। আজকের এই আয়োজক এবং
আপনি সভাপতি হিসেবে আপনাকে স্যার আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সঞ্চালক এবং যারা আলোচক বৃন্দ আছেন আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং বিএসএফ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আজকের এই যে বিষয়টি নিরাপদ একটি বিষয়, পুষ্টিকর একটি বিষয়, খাদ্য তো আছেই, আর তারপরে তার সঙ্গে যোগ হয়েছে স্যার চ্যালেঞ্জ। আমি প্রথমেই পুষ্টিকর বিষয়টা থেকেই শুরু করতে চাই যে লাইভ স্টক সেক্টরে, যে আমরা লাইভ স্টক সেক্টর থেকে যে খাদ্য উৎপাদন হয়, আমরা স্যার এটা এক কথায় বলতে পারি যে এটা বোধহয় সম্পূর্ণ স্যার পুষ্টিকর জিনিস। শুরু যদি করি স্যার দুধ দিয়ে, দুধ, ডিম, মাংস। দুধ এমন একটি খাদ্য যেটি আদর্শ খাদ্য বলা হয়, এবং যেটি খাদ্যের এমন কোনো উপাদান নেই, এমন কোনো ভিটামিন মিনারেল নেই, যে উপাদান তো সব পাওয়াই যাবে, ভিটামিন মিনারেলও ম্যাক্সিমাম যেগুলো মানুষের এর জন্য প্রয়োজন সেগুলো পাওয়া যায়। এরপরে স্যার আমরা ডিমের কথা আসি। ডিমও একটি স্যার একটি উৎকৃষ্ট খাদ্য, এবং এর খাদ্যটি অটোমেটিক্যালি স্যার নিরাপদ, এটাকে অনিরাপদ ডিম এটা ভাবার সুযোগটাই খুব আল্লাহ তৈরি করেছেন নিরাপদ হিসেবেই। ইনশাআল্লাহ স্যার আমরা নিরাপদ হিসেবেই তৈরি করতেছি, এবং এটা যেহেতু স্যার মুরগি এই ডিম দেয়, এখানে আমরা ম্যানিপুলেশন করেও অনিরাপদ খুব একটা করতে পারি না। আর এরপরে আসে স্যার মাংস। মাংস স্যার একটি মানে অতি মানুষের প্রিয় খাদ্য, এমন বাচ্চা থেকে শুরু করে একটা বৃদ্ধ এমন কোনো লোক নেই যে মাংস পছন্দ করে না। এবং মাংসের মধ্যে স্যার যে গরুর মাংস, খাসির মাংস এবং মুরগির মাংস, সেখানে স্যার হয়তো গরু আর খাসির মাংসটা টু সাম এক্সটেন্ট স্যার হয়তো কিছু কিছু লোকের জন্য রেস্ট্রিকশন, কিন্তু আপনারা সবাই হয়তো জানেন যে স্যার যে মুরগির খাদ্য সবার জন্য এটা আপদ। এবং এই যে স্যার পুষ্টিকর খাদ্য ডিম, দুধ, মাংস, আমরা বলে থাকি জন্মের পর থেকে শুরু করে একেবারে মৃত্যুর পূর্ব পর্যন্ত স্যার লাইভ স্টকের কোনো না কোনো খাদ্য খেতেই হয়, বা ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তারও কিন্তু এটা সাজেশন করে। এখন এই মুহূর্তে যদি আমি স্যার কোভিডের কথাই বলি, যে কোভিডে দেখেন মানুষ খুব মানে নাজেহাল, এবং আমাদের দেশ খুব খারাপ অবস্থায় চলে গেছে, মানুষ অনেক আক্রান্ত হচ্ছে। এবং আপনি দেখেন যে সব সময় যেখানেই যান, আপনি পত্রিকায় দেখেন, আপনি যদি অসুস্থ হসপিটালে যান, ডাক্তার সাজেশন সবাই যে ডিম, দুধ, মাংস বেশি বেশি করে খাবেন, এবং এটা সত্যি সত্যি দরকার। আমি নিজেও স্যার করোনায় আক্রান্ত হয়ে হসপিটালাইজড হয়েছিলাম, 15 দিন ছিলাম। আপনাদের দোয়ায় স্যার ভালোই ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। এবং সেখানে আমি খেয়াল করলাম যে খাদ্য স্যার, খাদ্যের আমি বলবো যে কোনো মানে ডাইভার্সিটি নাই, বাট পুষ্টিকর খাদ্য আছে। যেমন সকালে 2টা করে ডিম, হসপিটালে স্যার আমরা আগেও গিয়েছি, একটা ডিম হয়তো দেয়, এখানে 2টা ডিম, এবং জোর করে দিচ্ছে না স্যার, আমি যখন নিতে চাচ্ছি না যে আমি 2টা ডিম খেতে পারবো না, বলছে না খেতেই হবে, এটা আমাদের প্রেসক্রিপশন, 2টাই খেতে হবে আপনাকে। তারপরে দুধ দিচ্ছে স্যার 1 প্যাকেট 1 পোয়া। আচ্ছা, দুপুরে 2 পিস স্যার ইয়া দিচ্ছে, আপনার মাছ দিচ্ছে, ওই একই কথা, 1 পিসই খাওয়া যায় না, 2 পিস দিচ্ছে। আমরা মূল বিষয়ে আসি। দুপুরে স্যার রাত্রেও স্যার দিকে মাংস দিচ্ছে, 2 পিস মাংস দিচ্ছে। এই স্যার একটা গেল পুষ্টির দিক থেকে আমরা পুষ্টিকর খাদ্য পেয়ে থাকি। আর এরপরে আসি স্যার নিরাপদের যে বিষয়টি। নিরাপদ স্যার আমরা লাইভ স্টক স্যার অনেক চড়া উতরা পার হয়ে আজকে যে পজিশনে আসছে, আমি বলবো যদিও এর আগে আমাদের ফিশারির যে বিনয় ভাই উনি অনেক কিছু বলেছেন, সেটা লাইভ স্টক জড়িত আসছে, কিন্তু আমার দৃষ্টি থেকে বলবো স্যার যে আমারও দীর্ঘদিন চাকরি করার অভিজ্ঞতা, 2 বছর ডিগ্রিও করেছি আমি সেখান থেকে বলবো আজকে আমরা যে পজিশনে আসছি, আমরা আমাদের লাইভ স্টক যে ফর্মাল প্রোডাকশনটা, সেটাকে আমরা স্যার অ্যাবাউট 100%, আমি বলবো না করে 100% টোটো, বাট অ্যাবাউট 100%, 95-96% স্যার আমরা নিরাপদ প্রোডাকশন হিসেবে নিয়ে আসছি। এখানে কিছু কিছু যে অ্যানোমালিস গুলো ছিল, যেমন যে খাদ্যের কথাটা আসছে, এমবিএম এর কথা বলতে চেয়েছে আমাদের বিনয়দা, কিন্তু উনি হয়তো সর্বশেষ খবরটা জানেন না যে এই এমবিএমটা এর মধ্যে খারাপ এবং অ্যাডাল্টারেশন হয় বলে এটাকে কিন্তু বাতিল করা হয়েছে। এবং এটা যখন চালু ছিল, এমবিএম কি জিনিস আমি নিজেই জানি না। এটা মিট এন্ড বোন মিল স্যার, এটা মিট এন্ড বোন মিল, এটা মৎস্য এবং পোল্ট্রির জন্য একটা খুব উপাদেয় খাদ্য স্যার, পুষ্টিকর একটা খাদ্য ছিল। সেটা এইটার মধ্যে এই অ্যাডাল্টারেশন হয় বলেই স্যার এটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং এটা যখন চালু ছিল তখনও কিন্তু খুব রেস্ট্রিক্টেড ভাবে এটাকে
অ্যালাউ করা হতো, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এটাকে ছাড় দেওয়া হতো। এইটা গেল স্যার একটা। আর একটা যেটা জিনিস আছে যে আমাদের যে বিশেষ করে পোলট্রিটা যে যখন প্রথম আমরা এটা ধরেন 80-র দশকে শুরু হয়, তখন কিন্তু আমরা মানুষকে যেভাবে হোক পোলট্রি করেন উৎসাহ করেছি। বাট আজকে কিন্তু আমরা মানুষকে এইভাবে উৎসাহ দেই না যে আপনি পোলট্রি করেন। আজকে আমরা বলি যে নিরাপদ পোলট্রি করেন। এবং এই নিরাপদ পোলট্রি করার জন্য স্যার আমরা লাইভ স্টক ডিপার্টমেন্ট এবং আমাদের সহযোগী বিভিন্ন এনজিও এবং এফএও, ইউএসডিএ, বিভিন্ন অর্গানাইজেশন থেকে স্যার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়, ইভেন ডেমনস্ট্রেশন দেওয়া হয়। এবং আমরা এখন একটা এমন পজিশনে আসছি যে এই রেয়ারিংটাও একটা বলবো যে নিরাপদ একটা সুন্দর পজিশনে এসে গেছে। আমরা যদি স্যার আমাদের প্রোডাকশনের কথা বলি, তাহলে প্রোডাকশনটাও দেখেন স্যার, আমরা আজ থেকে যদি 10 বছর আগে যাই, আমাদের বর্তমান যে সরকার, এই কৃষি বান্ধব সরকার যখন ক্ষমতায় আসে, তখন যে প্রোডাকশনটা ছিল, আমরা এই কৃষি বান্ধব সরকারের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় এই প্রোডাকশনটাকে কিন্তু অলমোস্ট 10 টাইমস বাড়িয়ে ফেলেছি। এবং এখন আমরা আমাদের দুধ প্রায় 99 লাখ মেট্রিক টন, আমাদের দরকার 150 লাখ মেট্রিক টন। আমরা বর্তমানে গত বছরের আমাদের যে সেন্সাস, সেখানে আমরা প্রায় 99 লাখ মেট্রিক টন তৈরি করতে পারতেছি। আমরা মাংস, আমাদের স্যার 17 সালে উদ্বৃত্ত হয়েছে, আমাদের 72 লাখ মেট্রিক টন দরকার ছিল, আমরা 17 সালে সেটা করতে পেরেছি। এই উদ্বৃত্ত বলতেছেন এটা তো মানুষ কিনতে পারতেছে তার উপরে নির্ভর করে, কিন্তু আসলে মানুষের চাহিদার উপরে কি উদ্বৃত্ত হয়েছে? আপনার দরিদ্র কৃষকরা তো কিনতেই পারে না। আমাদের চাহিদার উপরেই স্যার উদ্বৃত্ত হয়েছে। এবং এখানে স্যার আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মানুষের ক্রয় ক্ষমতা। হ্যাঁ, এটা আমরা স্বীকার করি স্যার যে আমরা গরু এবং খাসিটাকে মানুষের এখনো ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারিনি। কিন্তু আপনি যদি মুরগির কথা চিন্তা করেন স্যার, আপনি দেখেন 130 টাকা 40 টাকা কেজি কিন্তু মুরগি এখন পাওয়া যাচ্ছে। এইরকম সস্তা হয়েছে স্যার যে অনেকটা সবজির মতো। এই যে মুরগির কথাতেই আসি আবার, যে বলা হচ্ছে যে উৎপাদনে হরমোন ব্যবহার করা হয়, এই যে একটা ধারণাটা মানুষের মধ্যে, এই হরমোনটা, এই ব্যাপারে আপনার অভিমত কি? আমি স্যার আবারও আপনাকে কিছুক্ষণ আগে যে কথাটা বলতেছিলাম যে আমরা লাইভ স্টক ডিপার্টমেন্ট এবং বিভিন্ন আমাদের এনজিও এবং বিদেশি সংস্থা, আমাদের সহযোগী সংস্থা, এই যে ধারণাগুলো স্যার, এগুলো একেবারে অমূলক। এবং কিছুক্ষণ আগে স্যার যে কথাটা আসছে যে এমবিএম দিয়ে এই যে ইয়ে করা হচ্ছে, ক্রোমিয়াম, তারপরে হেভি মেটাল, এই যে এই জিনিসটা স্যার, এটা আরিফ আজাদ, উনি কিন্তু আমার দোস্ত স্যার, এবং আমরা একসঙ্গে ডিগ্রি করেছি, মানে ফিশারির, আমি লাইভ স্টক এবং আমরা একসঙ্গে ওই খাদ্য কন্ট্রোল করে একসঙ্গে করেছি। এই জিনিসটাও স্যার সেই সময়, অর্থাৎ 3-4 বছর আগে যখন এই খাদ্যের আইন হয়নি, তারপরে বিধি হয়নি, তখন যেভাবে ছিল আমরা এটাকে এমন ভাবে কন্ট্রোল করে নিয়ে আসছি যে এখন আমরা বলে থাকি, যখন আমি ডিজি ছিলাম তখন আমাদের একটা স্যার অনুসন্ধান ছিল, সেখানে আমরা দেখেছি যেটা লেস দ্যান 1%। এবং আমরা বলে থাকি যে প্রতিষ্ঠিত অর্গানাইজড যে খাদ্য প্রস্তুত হয়, এরা কেউ স্যার এই হরমোন বা ম্যানিপুলেট যে খারাপ জিনিসগুলো কেউ ইউজ করে না। এবং যখন স্যার 2016 সালে স্যার আমাদের গরু মোটা তাজাকরণ শুরু হয়, তখনও কিন্তু, এবং তার আগের থেকে শুরু হয়, তখনও কিন্তু একটা মানুষের প্রবণতা ছিল স্যার যে গরুতে হরমোন দিয়ে মোটা তাজা করত। এবং পরবর্তীতে দেখা গেল আমাদের কন্ট্রোল, আমাদের মানুষকে মোটিভেশন, এবং এই হরমোন যারা ইউজ করতো, এই গরুগুলো দেখা যেত স্যার যে তারা হাটে নিয়ে আসতে পারতো না, বা হাটে নিয়ে আসলে এই মরে যেত, মানে অতিরিক্ত হরমোন ইউজ করার কারণে এই গরুগুলো স্যার হাটে আসা বা দাঁড়ায় থাকতে থাকতে পড়ে মারা যেত। এবং অনেক কৃষক এটা যখন পরে বুঝতে পারে যে এই হরমোনটা ইউজ করা মানুষের জন্য যেমন ক্ষতিকর, সে যে আশায় করে সেটা ক্ষতিকর। একটা গরু যদি মারা যায় 1 লাখ টাকা 2 লাখ টাকা। এই হরমোন কি বাজারে কিনতে পাওয়া যায় এখনো? হ্যাঁ, এই হরমোন গুলো পাওয়া যায় স্যার। এবং বিশেষ করে এগুলো স্যার, এগুলো সাধারণত যে হরমোন গুলো, এগুলো প্রেসক্রাইব ঔষধ, এবং অনেকগুলো স্যার মানুষেরই। এবং বিশেষ করে ওই কোরবানির সিজনে স্যার এই হরমোন কিছু ইন্ডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে স্যার বড়ি আকারে আসতো, এগুলো তখন মানুষ বিভিন্ন আমাদের এখনো ব্যবহার হচ্ছে না স্যার, এখন নেই। আমি যেটা বলতেছিলাম 16 সালের পর থেকেই স্যার এটা অ্যাবাউট টু জিরো স্যার, এই ব্যবহার অ্যাবাউট টু জিরো। এখন আমি তো স্যার 100% আপনাকে কনফার্মেশন দিতে পারবো না, তবে হরমোন বলেন
ওই যে স্যার হেভি মেটাল বলেন, এমবিএম বলেন, যত দূষণীয় জিনিস এগুলো স্যার এখন আমাদের অ্যাবাউট টু জিরো ইউজ গুলো। অ্যান্টিবায়োটিক কাজেই এখন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটাও স্যার, অ্যান্টিবায়োটিকটা আমরা অ্যাবাউট টু জিরো বলবো না, এটা স্যার এখনো কিছু ইউজ আছে, যেহেতু অ্যান্টিবায়োটিকটা আমাদের দেশে ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। এটা আপনি জানেন যে অ্যান্টিবায়োটিক কিন্তু উন্নত দেশগুলোতে এটা যে কেউ কাউন্টারে গেলেই কিন্তু কিনতে পারে না। তো বাংলাদেশে স্যার এটা যেহেতু এই আইন করেছে ঔষধ প্রশাসন, বাট ইট ইজ নট কিন্তু ইন মানে না কেউ, ইন মানে না কেউ। প্র্যাকটিস, এটা ফিল্ডে পাওয়া যায়। কাজে হরমোনটা স্যার, সরি অ্যান্টিবায়োটিকটা এখনো কিছুটা ইউজ হয়। আচ্ছা, এই মানে একটা জিনিসই স্যার আমাদের আছে। আর আর বাট দুইটা বিষয় বলবেন আমাদের, একটু বলেন যে বলা হচ্ছে যে বাজারে নকল ডিম আছে, চায়নার থেকে আসে, আবার পাবনা টাবনা এলাকায় নকল দুধ তৈরি হয়, এইগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি? আচ্ছা, সুন্দর কথা স্যার বলেছেন। আমি প্রথমে ডিমের কথাটা বলি স্যার, এটা একেবারে সম্পূর্ণ ফেক কথা। আজ পর্যন্ত আমরা কোনো প্রমাণ বা কোনো নকল ডিম পাইনি। এটা একেবারে স্যার 100% ফেক, 100% স্যার অপপ্রচার। ও খালি আর ইউটিউবে আছে। জি স্যার। আর দুধের ব্যাপারটা, এটা স্যার কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় স্যার, এগুলো তারা ওই যে দুধ থেকে অনেক সময় তারা ছানাটা নিয়ে বা ফ্যাটটা নিয়ে যে অবশিষ্ট থাকে, সেইটাতে আবার কোনো কোনো স্যার এই কিছু মিসক্রিয়েন্ট বা কিছু খারাপ ওই লোকেরা এটা কিছু কিছু স্যার ওই আবার কেমিক্যাল দিয়ে আবার দুধের মতো করে বিক্রি করে। এটা এখনো স্যার কিছুটা আছে, বাট ডিমটাকে 100% নেই স্যার, ফেক এটাতে নেই। তাহলে এখন স্যার দুধের ব্যাপারে আমরা কেমনে জানবো কোনটা রিয়েল আর দুধের কোনটা ফেক? দুধের ব্যাপারে স্যার আমি সবসময় বলবো যে আপনি যদি ব্র্যান্ড দুধ খান, মিল্ক ভিটা 100% স্যার আপনি ভালো পাবেন। আপনি আড়ং খাবেন 100% ভালো পাবেন। আপনি প্রাণ খাবেন 100% ভালো পাবেন। অন্তত তাহলে নকল দুধ পাবেন না। তাহলে যদি বড় জোর হয় স্যার, গ্রামের বাজার থেকে কিনবো না। গ্রামের বাজারে স্যার আমি তার পারতপক্ষ বলবো যে যদি আপনার পরিচিত না হয়, আপনি যেমন আমি যে বাসায় থাকি স্যার, আমার নিচের বাসায় এক গোয়ালা স্যার দুধ দিয়ে যায়, আমি কখনো কিনি না স্যার, আমি কিন্তু সবসময় মিল্ক ভিটার দুধ খাই। কাজেই সেটা শহরের আপনি দিকে এটা, কিন্তু গ্রামের আপনার এখনো তো গ্রামেই থাকে, তারা গ্রামের হাট বাজারে যায় দুধ কিনে নিয়ে, তাই না? গ্রামের লোক, গ্রামের লোকগুলো স্যার সাধারণত সহজ সরল হয়, এরা সাধারণত স্যার এটা করে না। এটা ভেজাল তো করে গ্রামেই হচ্ছে, এটা ভেজাল তো সাধারণত গ্রাম করে এলাকায় হচ্ছে। এটা গ্রাম এলাকায় হচ্ছে, কিন্তু এটা করে স্যার যারা ফরিয়াদার, যারা স্যার গোয়ালা, যারা বিজনেসম্যান, তারা করে স্যার। কিন্তু যারা স্যার কৃষক, আপনি যদি কৃষকের কাছ থেকে কেনেন, আমরা দেখেছি স্যার তারা এত সহজ সরল যে তারা সাধারণত আরেকটু বলেন, একটা প্রশ্ন কে যেন করেছিলেন যে পোল্ট্রি লিটারও গরুকে নাকি খাওয়াচ্ছে, সেটা কি অবস্থা? না স্যার, পোল্ট্রি গরুকে খাওয়াচ্ছে এটা কোনো প্র্যাকটিস নেই। তবে এটা আমাদের বিএলআরআই স্যার কিছুটা রিসার্চ আকারে একটু হাতে নিয়েছিল। এটা আমি যতটুকু জানি স্যার, এটা এখনো রিসার্চ পর্যায়ে খুবই মিনিমাম আকারে আছে। এটা গরুকেও খাওয়ানো হয় না। এবং এখানে স্যার মৎস্যের যে কথাটা আসছে, এইটাও স্যার আমি ওই যে বলছিলাম 80-র দশকে যখন প্রথম পোল্ট্রি ফার্মিং এ আসে, তখন কিন্তু আমরা ওই কম্বিনেশন করেছি মৎস্য এবং পোল্ট্রি একসঙ্গে, তখন খেয়েছি। এটাও কিন্তু স্যার এখন অনেক কমে গেছে, কারণ এখন আমাদের কিন্তু দেলোয়ার হোসেন সাহেব কোথা থেকে বলতেছেন যে এটা ব্যবহার হয়? কোনটা স্যার? ইদানিং গোখাদ্য হিসেবেও দেলোয়ার হোসেন সাহেব বলছেন ইদানিং গোখাদ্য হিসেবেও পোল্ট্রি ফিড ব্যবহার করা হয়। তো ব্যবহার করা হয়, তার মানে হি মাস্ট নো। না, এটা আমি ঠিক বলতে পারবো না স্যার, তবে এটা বিএলআর একটি স্যার রিসার্চ আকারে তার একটা প্রজেক্ট নিয়েছিল যে এটা কি হয় এটা দেখার জন্য, এবং এটা অনেক প্রসেসিং এর মাধ্যমে স্যার, এমন না যে সরাসরি পোল্ট্রি লিটারটা নিয়ে খাওয়ালো। তবে যাই হোক আর কি, আপনি মৎস্য বিভাগের যখন হ্যাচারি অ্যাক্ট এবং ফিশ অ্যাক্ট আছে, যেখানে সবকিছুই আছে, শুধু ইমপ্লিমেন্টেশন হয় না দেখে হয়তো ঠিক মতো হয় না, এরকম আমাদেরকে পশুপালন অধিদপ্তরে এরকম আইন জি আছে? স্যার, আমাদের অনেক রাখ আছে। উনি যেটা বলেছেন স্যার, আমাদের খাদ্য অ্যাক্ট, এই খাদ্য একটা স্যার ওনাদের আর আমাদের সেম, এবং আমরা পরে বিধি করি, বিধিটা মৎস্যের আলাদা এবং আমাদের লাইভ স্টকের আলাদা। এবং এইটাই আমাদের ওই যে নিরাপদ খাদ্যের জন্য স্যার, নিরাপদ প্রোডাকশনের জন্য সবচেয়ে আমাদের স্যার অ্যাপ্লিকেবল এবং ইন প্র্যাকটিস। এটার জন্য স্যার আমাদের সারা বাংলাদেশের আমাদের যত কর্মকর্তা কর্মচারী, এবং আমরা হর হামেশাই স্যার এটা নিয়ে আমরা মোবাইল কোড করি। আমি যখন ডিজি ছিলাম তখনও আমরা খুব কম দিনই বাদ গেছে যে বাংলাদেশে কোথাও না কোথাও আমরা মোবাইল কোড করিনি। তো এটা আমাদের সবচেয়ে প্র্যাকটিস। এবং এছাড়াও স্যার আমাদের আরো অনেক আইন আছে। আমাদের ওই যে সেফ ফুড, নিরাপদ মাংস,
জবাই এবং মাংস কোয়ালিটি আইন আছে, আমাদের পশু খাদ্য আইন তো বললাম, আইন আছে কিন্তু কামে নাই তো, সেই যে জবাই করার আমাদের জন্য যেটা বলতেছেন না সেগুলো তো আমাদের যে বললাম স্যার যে আমাদের পশু খাদ্য আইনটা স্যার আমরা সাংঘাতিক ভাবে স্যার আমাদের প্র্যাকটিস, সাংঘাতিক ভাবে প্র্যাকটিস। তবে অন্যান্য আইনগুলো স্যার আমরা অতটা পারি না। আপনি যে কথাটা বললেন স্যার যে জবাই, এই যে স্যার জবাইয়ের ব্যাপারটা, এই জবাই এটার সঙ্গে স্যার 3টে সংস্থা জড়িত। আমরা লাইভ স্টক জড়িত হলাম যে গরুটা অসুস্থ না অসুস্থ, আবার জবাই করবে যেটা যে জায়গায় সেটা স্যার স্থানীয় সরকার, আবার ইসলামিক ফাউন্ডেশন যে হালাল উপায়ে জবাই হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য আবার ইসলামিক ফাউন্ডেশন। এই সব মিলে স্যার এটা হয়তো আমাদের কিছু কিছু বাধা আছে, আমরা এগুলো অতিক্রম করার জন্য চেষ্টা করতেছি। শেষে স্যার একটা যে জিনিস স্যার আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি স্যার, সেটা হলো যে চ্যালেঞ্জের যে কথাটা আসছে, আমি এখানে একটু বলতে চাইছি স্যার লাইভ স্টক সেক্টরটা আসলে বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন। কারণ এটা স্যার খুবই একটা ভালনারেবল সেক্টর। ভালনারেবল এই জন্যই যে এই যে পোল্ট্রির কথাই ধরেন স্যার, যে কোনো সময় অসুখ এসে একরে রাতারাতি স্যার পোল্ট্রি সাফ করে দেয়। আপনি গরু ছাগলেরও স্যার বিভিন্ন সময় বিভিন্ন অসুখ আসে, যেমন এই মুহূর্তে একটা নতুন অসুখ আসছে স্যার, লাম্পি স্কিন ডিজিজ। এরকম একটার পর একটা স্যার আছে। কিছুদিন আগে আপনারা জানেন স্যার যে পোল্ট্রির বার্ড ফ্লু হয়ে লক্ষ লক্ষ খামারি স্যার নষ্ট হয়ে গেছে, এই ভালনারেবল ডিজিজ। তারপরে আমাদের যে প্রোডাক্ট গুলো স্যার খুবই পেরিশেবল ডিজিজ, পেরিশেবল আইটেমস, যেমন মিল্ক, এটা স্যার 1-2 ঘন্টার বেশি ভালো থাকে না। আপনি মাংসের কথা যদি বলেন, মাংস স্যার বেশিক্ষণ ভালো থাকে না। আপনি যদি ডিমের কথা বলেন স্যার, সেটাও বেশি ভালো থাকে না। এইরকম একটি ভালনারেবল সেক্টরে আমরা স্যার বলি যে আমি যে বললাম স্যার যে 10 বছর এটা প্রোডাকশন দ্বিগুণ হয়েছে, এবং ব্যাপক আকারে স্যার খামারিরা, বিশেষ করে বেকার যুবক, শিক্ষিত যুবকেরা আজকে চাকরি না পেয়ে স্যার স্বকর্মসংস্থানের জন্য আজকে গরুর খামার করতেছে, গরু মোটা তাজার খামার করতেছে, পোল্ট্রি খামার করতেছে। কিন্তু এখানে সমস্যাটা হলো স্যার যে আমাদের একটা গুড মার্কেট চেইন নাই, আমাদের একটা স্টোরেজ নাই, আমাদের স্যার ফর্মাল কোনো মার্কেট নাই। আমরা বলে থাকি আমাদের যে 99 লাখ টন স্যার দুধ উৎপন্ন হয়, তার মাত্র স্যার 7% দুধ আপনার স্যার অর্গানাইজড ভাবে মার্কেটিং হয়। ওই যে মিল্ক ভিটা, আড়ং আর প্রাণ, এইরকম মাত্র অনলি 7% স্যার। আর বাকি সম্পূর্ণটা স্যার আনঅর্গানাইজড। এই আপনি যে গ্রামের কথা বললেন, গ্রাম মিষ্টি গোয়ালা, এই হোম টু হোম ডেলিভারি, এবং এতেই স্যার আমাদের খামারিরা সাংঘাতিক ভাবে একটা অনুৎসাহিত হয়। 2 নম্বর হলো স্যার যে আমাদের যে খাদ্যের মূল্য, সেই খাদ্যের মূল্য স্যার আমাদের বিনয় কুমার দাদাও বলেছে, আমিও সে একমত, যেহেতু খাদ্য কিছুটা আমাদের মিল আছে, মৎস্য পশু খাদ্য, এই খাদ্যর এত বেশি দাম স্যার যে খামারিরা এটাতে কুলাইতে পারে না। আমাদের যে প্রোডাকশন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, 60-70% স্যার এই খাদ্যে ব্যয় হয়, কিন্তু মার্কেটিংটা ভেজাল স্যার। আর হলো স্যার আমাদের একটু ভ্যাকসিন, আমরা লাইভ স্টক ডিপার্টমেন্ট স্যার আমরা একটা ভ্যাকসিন তৈরি করি, বাট আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট পরিমাণ স্যার আমরা তৈরি করতে পারি না, যে ব্যাপক হারে স্যার ভ্যাকসিন ইম্পোর্ট করতে হয়। এই সব মিলে আমাদের খামারিরা স্যার কোনো প্রণোদনা পায় না, কোনো উৎসাহ পায় না, যার ফলে তাদের এই প্রোডাকশন কস্ট দিয়ে এই মার্কেটিং সুবিধা ভালো না থাকার কারণে অনেক সময় তার সারা সর্বশেষ স্যার আরেকটা কথা বলে শেষ করি, সেটা হলো স্যার এই যে করোনা যখন আসলো স্যার, তখন লাইভ স্টকের উৎপাদকের এমন করুণ অবস্থা হয়ে গেল যে স্যার দুধ সে বিক্রি করতে পারে না, ডিম বিক্রি করতে পারে না, এগুলো কোথাও পাঠাতে পারে না, মাংস না হয় বাদে দিলাম স্যার, যেহেতু মাংসটা না বিক্রি করলে চলে রাখা যায়। সেই সময় স্যার আমাদের এই বর্তমান সরকার এই করোনার পিরিয়ডে স্যার এবং কৃষি বান্ধব সরকার কিছুটা স্যার সুযোগ করে দিয়ে, কিছুটা চ্যানেলাইজ করে স্যার কিছুটা দুধ এবং ডিমটাকে স্যার মার্কেটাইজ, আমরাই পরামর্শ দিয়েছি, আপনারা বলেছেন জি স্যার, আপনারা পরামর্শ দিয়েছেন, বিভিন্ন সাইড থেকে পরামর্শ আসছে, কিছুটা স্যার তারা পাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমি বলবো স্যার যে এই সেক্টরটা, এই মার্কেটিংটা, এই মার্কেট চেইনটা, এটাকে প্রিজার্ভ করার সিস্টেমটা, এটাকে স্যার একটু ডেভেলপ করতে হবে। যেমন কৃষিতে আছে, লাইভ স্টকে এভাবে করতে হবে, মৎস্যতেও কিছুটা আছে স্যার। আমি একটা প্রশ্ন আপনার কাছে শেষ করতে চাই, একটা প্রশ্ন এই মুহূর্তে একজন করেছেন যে বাংলাদেশ কবে 99 লক্ষ টন দুধ উৎপাদন করছে, এটা কিবরিয়া সাহেব, গোলাম কিবরিয়া সাহেব তিনি প্রশ্ন করতেছেন 99 লক্ষ টন দুধ কবে উৎপাদন হলো বাংলাদেশে।
এটা স্যার লাস্ট যে আমাদের ইয়ার, সেই লাস্ট ইয়ারের লাইভ স্টকের যে সেন্সাস সেখানে গত বছরে। জি জি। আচ্ছা, যাই হোক, আমার কাছে তথ্য নেই। আমি যখন ডিজি ছিলাম স্যার, তখন আমি 92 লাখ টন করে রেখে আসছি স্যার। ও তাহলে তো যাই হোক, 92 লাখ হতেই পারে। দুধ তো আর আমরা 2 লাখ টন স্যার আমরা মার্কেট করে রেখে। আমরা মানে মানে আচ্ছা, আপনার কোনো ফাইনাল কথা আছে আর 30 সেকেন্ডের ফাইনাল মধ্যে? ফাইনাল কথাটা স্যার এইটাই, লাইভ স্টক স্যার আজকে আমি সব জায়গায় সব সময় বলে থাকি যে আমি যদি দেশ স্বাধীনের পরে বলি স্যার, এই লাইভ স্টকের স্যার শুধু লাইভ স্টক ডিপার্টমেন্ট এবং খামারি ছাড়া স্যার কেউ খুঁজতো না, এবং কমার্শিয়ালও তখন ছিল না। আজকে লাইভ স্টক স্যার হাঁটি হাঁটি পা করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের উৎসাহে স্যার 1973, 74, 75 সালে তার প্রণোদনা, তার ইনিশিয়েটিভের কারণে স্যার আজকে কমার্শিয়াল হয়ে স্যার আমরা একটা বিরাট প্রোডাকশন, একটা শিল্প বিপ্লবের মতো একটা প্রোডাকশনে আসছি। কিন্তু এটার এই মার্কেটিং এবং প্রিজার্ভেশন, এবং আমরা যদি স্যার এই আমাদের খামারিদেরকে বেঁচে রাখার জন্য যদি কিছুটা ভর্তুকির ব্যবস্থা করি স্যার, তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করি, আপনি তাহলে সেটা আমরা এগ্রি করি, কিন্তু প্রশ্নটা হলো যে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য এই খামারিরা এবং যারা উৎপাদন করতেছেন তারা যেগুলা, এই যে বাজারের মধ্যে একজন বলতেছেন, আশরাফ আল দিন বলতেছেন, উত্তরাঞ্চলে অনেক বাজারে দেখা যায় যে হরমোন আর অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে, এগুলো তো ব্যবহার করতেছে আপনার খামারিরাই। তো খামারিরা যদি ব্যবহার বন্ধ না করে, যারা নিরাপদ খাবার উৎপাদন করবে না তাদেরকে কেন প্রণোদনা দিতে হবে কেন? না, আপনি আমরা যদি স্যার প্রণোদনা দেই, তখন সেটা ক্রাইটেরিয়া ঠিক করা যেতে পারে যে আমরা কাদেরকে দেব। কিন্তু আমি আচ্ছা, বলবো স্যার, এটা ইন পজিশন, এটা আসা দরকার স্যার, কারণ লাইভ good. স্টকে না না, আমি এগ্রি করি, কিন্তু কথাটা হলো যে আপনি যদি কাউকে প্রণোদনা দেন তাহলে ওটাও দরকার, দেশের নিরাপদ অবশ্যই উৎপাদন করবে। অবশ্যই আপনার এই পয়েন্টে স্যার আমি আর লাইভ স্টক 100% ডিপার্টমেন্টের একমত। উচিত, আপনি যে মোবাইল কোড করতেছেন ওই সমস্ত জায়গাতে লাইভ স্টক ডিপার্টমেন্টের মোবাইল কোড, তারা যে এসে এই যে বাজারে বিক্রি হচ্ছে, পাবলিকলি বিক্রি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো যাতে বন্ধ করতে পারে। অবশ্যই এটার সঙ্গে স্যার কোনো আপোষ নেই, এটার সঙ্গে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বিনয় বাবু, আপনি 30 সেকেন্ডস বা 1 মিনিটের মধ্যে কোনো লাস্ট কোনো কথা আছে কিনা? আমার লাস্ট কথা হলো যে আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ শুরু হয়েছিল। তখন যে আমরা যে পজিশনে ছিলাম, আজকের 2020 সালের যে ফিশারিজের যে অবদান বাংলাদেশে, সেটা উল্লেখযোগ্য বা এটা মনে রাখার মতো, মনে রাখার মতো। তো আজকের যে আমাদের যে অবস্থা, আমি কালকে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ওপেন ওয়াটারে আমাদের যে দুরবস্থা, যেমন মনে করেন ক্ষীরু নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীর যে পানির অবস্থা, সেই নদীর মাছের ব্যাপারে একটা প্রশ্ন করেছিলেন। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি কোনো এক সময় এটা ফেস করেছিলাম, তখন আমি বালুকা চাকরি করি। যে সমস্ত ইন্ডাস্ট্রিজ গুলো আছে, সেই ইন্ডাস্ট্রিতে একটা আমি ভীষণভাবে আমি অ্যাটাক করেছিলাম ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ হয়ে, কিন্তু আমি শেষে কিছুই করতে পারিনি। সেই ইন্ডাস্ট্রিজ ওলা ঠিকই ইনফ্লুয়েন্স সেই নদীতেই ছাড়লো, আমি বরং চলে আসছি ওখান থেকে। এখন বিষয় হলো যে এইটাকে করতে হলে এটা ফিশারিজ ডিপার্টমেন্টের দ্বারা সম্ভব না, পরিবেশ অধিদপ্তর আছে, অন্যান্য সংশ্লিষ্ট যে সমস্ত অধিদপ্তর গুলো আছে, এটা একসাথে জয়েন্টলি এটা কাজ করতে হবে। ফিশারি ডিপার্টমেন্টের উচিত বিষয়টা তুলে ধরা। হ্যাঁ, ফিশারিজ ডিপার্টমেন্ট তো তুলে ধরছে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজন আছে, সেটা একার পক্ষে সম্ভব তুলে ধরতেছে, কিন্তু জনগণ জানতেছে না যে আপনারা ধরতেছেন, কারণ আমিও তো জানি না এটা। আচ্ছা, যাই হোক আর কি, শেষে স্যার যে জিনিসটা বলতে চাচ্ছি যে কোস্টাল বেল্টে যে ক্লাস্টার ফার্মিং বলে একটা সিস্টেম গ্রো আপ করেছে। ক্লাস্টার ফার্মিং এ প্রত্যেকটা ফার্মারদের ডাটাবেস একটা আছে। এখন আমার বক্তব্য হলো যে ডিজিটাল একটা ডাটাবেস করতে হবে প্রত্যেকটা উপজেলায় চাষীদের। সেই ডাটাবেস অনুযায়ী যদি আমরা আমাদের ডেভেলপমেন্টটা অ্যাডভান্স করি, তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবো। আর লাস্টলি বলতে চাই যে আমাদের যে বাজেট হয়েছে 1612 কোটি টাকা, যেটা গত অর্থ বছরের চেয়ে কম, এই বাজেটটাকে ওই ফিশারিজ সেক্টরের বিভিন্ন দিক অনুযায়ী যেখানে যেটা প্রয়োজন সেইভাবে ব্যয় এটা হবে বলে আমি আশা করছি। আর যারা প্রান্তিক চাষী তাদেরকে প্রণোদনা, তাদের সহজ শর্তে লোনের ব্যবস্থা, এইগুলো করতে হবে।
আর এনিহাও আমাদের প্রোডাকশন কস্টটা কমাতে হবে, উৎপাদন বৃদ্ধি আমাদের অব্যাহত রাখতে হবে, দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক, যেটা প্যান্ডামিক যেটা হয়ে গেল সেভাবে আমরা ফেস করব এবং আমাদের এই সেক্টরটাকে আমরা আপন গতিতে আমরা চালিয়ে নিয়ে যাবো, এটাই আমার প্রত্যাশা। সাইফুল, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল, তোমার কোনো বক্তব্য আছে? 30 সেকেন্ডস। জি স্যার, এখানে স্যার বাজেটের সাথে সমন্বয় করে আমি যেটা স্যার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু বাজেটের স্যার দুটো পোর্শন থাকে, একটা হলো যে রাজস্ব এবং একটা উন্নয়ন। তো রাজস্ব তো আমাদের যার যার আসপেক্টে আমরা যে দায়িত্ব পালন করছি, বেতন নিচ্ছি, এটা যথাযথভাবে যদি পালন করা যায়, সব ক্ষেত্রে আমরা যার যার অবস্থান থেকে সচেতন হই, আমাদের মাথায় যদি নিরাপদ খাদ্য এবং নিরাপদ পুষ্টি সবগুলো থাকে, আমরা সরকারের যে উদ্যোগগুলো নিয়েছে সেটা যথাযথভাবে বাস্তবায়ন করি, সেই বাজেটের প্রতিফলনটা হবে। আর একটা হলো স্যার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে আমাদের সবাইকে স্যার এই নিরাপদ সবজি, নিরাপদ পুষ্টি, নিরাপদ খাদ্য এইগুলো বিষয়গুলো যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, ইনক্লুড করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের আমরা এগিয়ে যেতে পারবো। তবে স্যার কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম যেটা, সেক্ষেত্রে এক্সপোর্ট প্রসেসিং এর ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে যদি আমরা নিরাপদ খাদ্য উৎপাদন যারা করবে তাদের মূল্য যদি সঠিকভাবে আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা মনে হয় ওই সেক্টরটাই আরো এগিয়ে যাবে। আর একটা স্যার শহরের বর্জ্যের কথা বলছি, শিল্প বর্জ্যের কথা বলছি, এগুলো যদি যথাযথভাবে আমরাকে পজিটিভলি আমরা যদি বায়োগ্যাস বা মানে ওইদিকে যদি নিয়ে যেতে পারি, পরিবেশের উন্নয়ন হবে। পাশাপাশি এই ক্ষেত্রেও আমার মনে হয় প্রণোদনা অথবা ভৌত অবকাঠামোগত বা লোনগত সহায়তাটা প্রয়োজন আছে। আর আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য স্যার আমার মনে হয় যে আমাদের যে প্লান্ট প্রোটেকশনের সাথে বা কৃষিবিদ হিসেবে আমরা যে সমস্ত ক্ষেত্রে বীজ, কীটনাশক বা সারের যে ইন্সপেক্টর হিসেবে আসি, আমাদের যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকে, দেওয়া থাকে, তাহলে আমরা আরো স্বাধীনভাবে কাজ করতে পারবো। সেই সাথে লজিস্টিক সাপোর্টের প্রয়োজন আছে। ধন্যবাদ স্যার। সরকারি বেসরকারি সবারই সমন্বয়ের প্রয়োজন আছে স্যার, ট্রেনিং এবং সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমার এই শেষ কথাটা গুরুত্বপূর্ণ, যে সমন্বয় দরকার আমাদের। খাদ্য, এখন এই যে আশরাফুল দিন সাহেব বলছেন, খাদ্য কর্মকর্তারা খাদ্য বিভাগের, বাজার নিয়ন্ত্রণ করার কথা তাদের, কিন্তু এটা কতটুকু দায়িত্ব পালন করতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ। আমাদের কোনো কিছুই আসলে কোন এককভাবে এক মন্ত্রণালয় নয়। বাংলাদেশের সিস্টেমটা এরকম যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারপরে পুলিশ বিভাগ আছে, আইন বিভাগ আছে, তারপরে আপনার আমাদের পশুপালন বা মৎস্য বা ইত্যাদি আছে। এই সবকিছু দিয়ে যে কোনো একটা জায়গায় যদি নিরাপদ খাদ্য আমরা এনশিওর করতে চাই, আমাদের ফুড সেফটি অথরিটির সঙ্গে যেরকম 9টা মন্ত্রণালয় বসতেছে ওখানে, ওরকম আমাদের দরকার সর্বকাজেই একটা সমন্বয়। এটা একটা গুরুত্বপূর্ণ। আপনার বাজার ব্যবস্থাপনাও যদি আমরা ঠিক করতে চাই, এই বাজার ব্যবস্থাপনাও বিভিন্ন মন্ত্রণালয় যে আজকে যে 3 মন্ত্রণালয়ের লোক আছেন, আপনারা 3 জনই শুধু নয়, এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, ম্যাজিস্ট্রেসি, পুলিশ ইত্যাদি এবং খাদ্য মন্ত্রণালয়, সবারই আসলে এখানে ভূমিকা রয়ে গেছে। এই সমন্বয়টাই আসলে বাংলাদেশে যদি বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হয়, এখানে এটা করা দরকার। প্লাস আইনের প্রয়োগের জন্য আইনকে আসলে মানুষকে জানাতেও দরকার আছে, আইনে কি বলতেছে সেটা সততা বৃদ্ধির জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সব নেতৃত্বের দায়িত্ব আছে। কারণ এই জায়গাটায় আসলে জাতীয় একটা নৈতিকতার আসলে অবক্ষয় হওয়ার কারণেই আমাদের খাদ্যের মধ্যে আজকে এতটা অবক্ষয় হয়ে রয়েছে। আমরা যতই বলতেছি এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু খাদ্যের যে শুধু উৎপাদন পর্যায়ে নয়, উৎপাদন, বিপণন, তারপরে বিভিন্ন পর্যায়ে ট্রান্সপোর্টেশন, সব জায়গায় আসলে খাদ্যটা অখাদ্য হয়ে যাচ্ছে। তো এটা মানে আমরা আজকে যদিও শুধু উৎপাদন পর্যায়ে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা বিপণন থেকে আরম্ভ করে সব জায়গাতে একটা মানে ইয়ে রয়েছে। তো এইটা যাই হোক, আমরা আজকে অনেক সময় চলে গেছে, আমরা আপনাদের মূল্যবান কথাগুলো আমাদের জন্য খুবই কাজে লেগেছে। বিশেষ করে আপনারা 3 জন যে মূল্যবান কথা বলেছেন, তা আমরা আমলে নিয়ে আমরা খুব 2-1 দিনের ভিতরে আশা করতেছি মন্ত্রণালয়ের কাছে আমাদের যে বক্তব্য আছে সেগুলো আমরা তুলে ধরবো। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ। আর যারা সাথে ছিলেন, সবার প্রশ্নগুলো, কমেন্টগুলো হয়তো কাজে লাগাইতে পারি নাই সময়ের জন্যই, কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস, এবং আসলে আমাদের সাথেই থাকবেন, এটা আপনাদের অনেক ধন্যবাদ। তবে এর বাইরেও যদি আপনাদের 3 জনের কোনো কথা থাকে আমাদেরকে লিখিতভাবে কাইন্ডলি জানাবেন। আমাদের
জৈব সার এবং জৈব বালাইনাশকের ক্ষেত্রে স্যার মনোদনা প্লাস এটা ইনক্লুড করতে হবে স্যার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিটন, আমরা এখন মানে বন্ধ করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।